সাথে তাসনুভা শিশির যুক্ত আছেন। শিশির, আপনি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর পর আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। স্পষ্ট আমি আসছে। আচ্ছা, আমি চেষ্টা করছি এবং আশা করছি আর এরকম হবে না। তো আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি এবং আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনাতে। এবং আজকে আপনি যে আপনার ব্যস্ততার মাঝে সময় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, খুবই ভালো লাগছে। আজকে আমরা আপনার কাছ থেকে অনেক অনেক বিষয়ে অনেক অনেক কথা শুনবো, আপনার ব্যক্তিগত কথাও শুনবো এবং সমষ্টিগত কথাও শুনবো। তো তাহলে শুরুতেই আমি আপনার পরিচয়টা যদি সংক্ষেপে যতটুকু বলা যায় আমাদের সাথে শেয়ার করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে সময় করে দেওয়ার জন্য এবং আপনাদের এই আয়োজনে আমাকে শামিল করবার জন্য, এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তাসনুভা শিশির। আমি ট্রান্সজেন্ডার রাইটস অ্যাক্টিভিস্ট, একজন ট্রান্সজেন্ডার নারী, এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন নাট্যকর্মী। আমি নাটকের দল বর্তমানে কাজ করি এবং বাই প্রফেশন আমি উন্নয়ন কর্মী, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি। আচ্ছা, খুবই ভালো লাগছে আজকে আপনি আমাদের সাথে সময় করে যুক্ত হয়েছেন। মানে যথোপযুক্ত কারণবশত, দুঃখজনক কারণবশত আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, বা শ্রোতারাও শুধু আপনাকেই দেখতে পাবে। তো আমরা শুরুতেই আপনার কাছে যাই এই যে ট্রান্সজেন্ডার বিষয়টা নিয়ে, যেটাকে আমরা কিনা ট্রান্সজেন্ডার বলি আমরা। কেউ কেউ বলি থার্ড জেন্ডার, কেউ কেউ বলি কমন জেন্ডার, কেউ কেউ বলি উভলিঙ্গ, কেউ কেউ বলি বৃহন্নলা, কেউ কেউ বলি হিজড়া, কেউ কেউ আবার এই শব্দগুলোকে গালি হিসেবে ব্যবহার করি, কেউ কেউ এই শব্দগুলোকে দুর্বলতার প্রতীক হিসেবে ব্যবহার করি। কথায় কথায় আমরা অনেকেই বলি, হয়তো ছোটবেলা থেকে না জেনে বড় হয়েছি, গালি হিসেবে শুনে বড় হয়েছি, জন্যই হয়তো এগুলো ব্যবহার করি। তাই আপনার কাছে শুরুতে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো, এই শব্দগুলো সম্পর্কে বা এই 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 শব্দটা সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু বলেন কাইন্ডলি। আসলে মানুষের জীবনে শব্দ চয়ন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং শব্দের মাধ্যমেই মানুষের অনেক ধরনের অভিব্যক্তি, যেটাকে আমরা প্রকাশ করার চেষ্টা করি বা আমরা প্রকাশ করি। তো সেই ক্ষেত্রে আপনি যে শব্দগুলির কথা বললেন, সেই শব্দগুলি আসলে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপত্তিজনক এবং হানিকর, মর্যাদা হানিকর। আসলে একজন আত্মসম্মান রক্ষা করার ক্ষেত্রেও আমরা হয়তো বা অনেক সময় মানুষের সম্মানের চোখে কিছু শব্দ ব্যবহার করি, আবার কাউকে ডিমোরালাইজ করার জন্য বা হেয় করার জন্য কিন্তু আমরা আবার কিছু শব্দ ব্যবহার করি। কিন্তু আমি যদি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি অজ্ঞতা বা না জানা। হ্যাঁ, তো এই না জানার ফলে এই এতগুলি শব্দের সমষ্টি বা সমন্বয়, এবং না না বোঝার জন্য অনেক সময় অনেক ধরনের জটিলতার সম্মুখীন আমরা হচ্ছি, সহজ একটা বিষয়কে আমরা অনেক জটিল করে দিচ্ছি। আমি যদি শব্দের ব্যাখ্যায় যাই, তাহলে প্রথমে যদি আমি বলি, যেটা হচ্ছে গিয়ে ট্রান্সজেন্ডার উইমেন, তো রূপান্তরিত নারী। সে হয়তো একটা সময় জন্মগত যেই জন্ম জটিলতা, যদি আমরা বলি জন্মগত ভাবে যার যেই অর্গানাল যেই জায়গাগুলি একজন ছেলে হিসেবে থাকা দরকার বা একজন নারী হিসেবে থাকা দরকার, সেটা যার পরিপূর্ণ থাকছে না, তো সেই ক্ষেত্রে তারপরে একটা নির্দিষ্ট সময়ের পরে অস্ত্রোপচার বা নির্দিষ্ট সময়ের পর হরমোনাল ট্রিটমেন্ট, বা তারপরে বিভিন্ন ধরনের সোশ্যাল এবং সার্জিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যখন একজন মানুষ আসে, তখন আমরা তাদেরকে রূপান্তরিত নারী পুরুষ হিসেবে দেখছি। কিন্তু আমরা যখন আবার থার্ড জেন্ডার বলছি, আপনি মানে ব্যাপারটা খেয়াল করে দেখেন, জেন্ডার থার্ড, মানে আমার কাছে ব্যাপারটা খুবই হাস্যকর মনে হয় যে জেন্ডারে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। এখানেও একটা ক্রোনোলজিক্যাল ব্যাপার থাকে, ফার্স্ট থাকবে, সেকেন্ড থাকবে, থার্ড থাকবে। তো যদি থার্ড জেন্ডার বলতে যারা আমরা ট্রান্সজেন্ডার ম্যান আর উইমেন রয়েছি, যদি তাদেরকে ইন্ডিকেট করা হয়, তাহলে প্রশ্ন চলে যায় মানে সহজভাবে, যে তাহলে প্রথম বা দ্বিতীয় কারা। তো এটা আসলে একটা হায়ারার্কাল ওয়ার্ড, যেটা আসলে পুরুষতন্ত্রের সৃষ্টি, যেখানে সবসময় পুরুষতন্ত্র নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে বা করে যে পুরুষই মানে শ্রেষ্ঠ বা পুরুষই প্রথম। তো সেই তুলনায় একটা সেকেন্ড জেন্ডার, যেটা নারীকে দেখা হচ্ছে, এবং আবার একটু নিচের দিকে ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদেরকে দেখা হচ্ছে। তো এটা আসলে কন্ট্রাডিক্টরি উইথ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস কাইন্ড অফ। তো আপনি যখন একটা জেন্ডার দিয়ে মানুষকে ক্যাটাগরাইজ করছেন, তখনই তার মানে মানবাধিকারটাকে আপনি লঙ্ঘন করছেন। তো এটা আসলে একটা কন্ট্রাডিক্টরি শব্দ আমার মতে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত, এখন কে কিভাবে দেখছেন আমি জানি না। তারপরে হচ্ছে গিয়ে যখন আমরা হিজড়া বলছি, দেখুন হিজড়া একটা সংস্কৃতি, একটা কালচার। সেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন
বিভিন্ন পরিবার থেকে মানুষগুলি যখন বিতাড়িত হয় বসতিকালে, যেই জন্ম জটিলতা বা হরমোনালজিক্যাল ত্রুটি বা তার আচরণগত যেই ধরনের অসামঞ্জস্যতা বা প্যাট্রিয়ার্কি কর্তৃক নির্ধারিত পুরুষের বৈশিষ্ট্য বা নারীর বৈশিষ্ট্যের বাইরে যে মানুষগুলি রয়েছে, সেই মানুষগুলিকে যখন আসলে পরিবার থেকে বিচ্যুত হতে হয় বা সমাজ থেকে বিতাড়িত করতে হয়, তখন সে তার মতো করে আরেকজন মানুষকে খুঁজে নেয়। এবং এই যে খোঁজা, সেই খোঁজার ক্ষেত্রে তারা একটা সম্পর্কে জড়ায়। সেই সম্পর্কটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। সেও হয়তো বা কোনো একটা, যেই গুরুর কাছে গিয়ে একজন শিষ্য আশ্রয় নেয়, সেও হয়তো বা কোনো এক সময় তার গুরুর কাছে আশ্রয় নিয়েছিল। সেই গুরু আবার কোন এক সময় সেই গুরু তার গুরুর কাছে আশ্রয় নিয়েছিল। আসলে এই মানুষগুলির কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই। সোসাইটি তাকে একসেপ্ট করেনি, ফ্যামিলি তাকে দূরে ঠেলে দিয়েছে। তো বাধ্য হয়ে সেই মানুষটা তার মতো করে একটা প্রথা বা একটা গোষ্ঠীর সাথে মিশে যায়, এবং বেঁচে থাকার জন্য সেই মানুষগুলি তাদের নিজস্ব উপায়ে বা তাদের নিজস্ব কিছু বৃত্তি রয়েছে, যেটা আমরা দেখতে পাই বাচ্চা নাচানো, তারপরে রাস্তায় বিভিন্ন সিগনালে টাকা তোলা, তারপর বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানে আশীর্বাদ দেওয়া, আনন্দ প্রমোদ করা। আসলে এই ধরনের ট্রেডিশনাল ওয়ার্ক করে যারা জীবিকা নির্বাহ করছেন তাদেরকে আমি হিজড়া বলছি। এবং হিজড়াটা কিন্তু কখনো লিঙ্গ নয়, এটা একটা সংস্কৃতি, এবং সেটা একটা আদি সংস্কৃতি, যেটা অনেক আদিকাল থেকে আমাদের পূর্ব বাংলায় বা আমাদের সাউথ এশিয়ায় কিন্তু বিরাজমান, যেটা আমরা ইন্ডিয়াতে দেখতে পাই, আমাদের বাংলাদেশে দেখতে পাই। তো এই যে প্রথা এবং যে প্রচলন রয়েছে বা যেই সংস্কৃতির ক্রমবিকাশ, দিনে দিনে আমরা সেটাকে, সেই সংস্কৃতি থেকে আমরা সেই নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মানুষকে আমরা নাম দিলাম হিজড়া। তো আসলে ব্যাপারগুলি মানে মানুষের যেই না জানা বা মানুষের আসলে ওই আবারও ফিরে যেতে হয়, সেটা হচ্ছে না বোঝা। এবং আসলে অনেকে আসলে জানতেও চায় না, বুঝতেও চায় না, আবার খুব সহজেই ম্যাসকুলিনিটি প্রুভ করার জন্য খুব হেয় চোখে বা খুবই ক্রিটিসাইজ করার জন্য অনেক ধরনের অনেকেই এই শব্দগুলি ব্যবহার করে। একটা ছেলেকে খুব সহজেই হিজড়া বলা যায় যদি তার কোনো ধরনের প্যাট্রিয়ার্কাল পুরুষত্বের অভাব থাকে। প্যাট্রিয়ার্কি যেভাবে ডিফাইন করে দিয়েছে পুরুষ মানে কি কি হতে হবে, সেই ক্ষেত্রেই আমরা খুব সহজে তাদেরকে হিজড়া বলে দিচ্ছি। তো এইরকম নানা ধরনের হিউমিলেটিং মানে ইস্যুতে আমরা হিজড়া শব্দটি ব্যবহার করি বা সেটা ডিসরেসপেক্টের ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমরা মানে আপনারা নিশ্চয়ই ওনার কথা শুনে খুব ভালো মতোই বুঝেছেন। আমি যদি একটু সংক্ষেপে আমার কথাগুলো আরেকটু যুক্ত করি, সেটা হচ্ছে আমরা কোনোভাবেই এই জেন্ডার বাইনারি যে একটা সিস্টেম, সমাজের গড়ে দেওয়া সিস্টেম, নারী এবং পুরুষ, এইটার মধ্যে আমরা আবদ্ধ থাকতে চাই না। কারণ এই যে সিস্টেমটা বানানো হয়েছে, এটার পেছনে কোনো যুক্তি ছিল না। যেসব যুক্তি ছিল সেগুলো খুবই ব্যাকডেটেড, এবং সেই যুক্তিগুলো এখনকার যুগে আর চলে না। সেই যুক্তিগুলো এখন কুযুক্তিতে পরিণত হয়েছে, এবং সেগুলো যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে আর চলতে সাহায্য করছে না। নারী পুরুষ দিয়ে সবকিছু নির্ধারণ করা যায় না, এবং সেই কারণেই আমরা আসলে সবকিছুকে সবসময়ই আমরা চাই হচ্ছে নারী বা পুরুষের মধ্যে সবকিছুকে ডিফাইন করতে। আর তার ফলেই এরকম এরকম ধারণাগুলো চলে আসে যে প্রথম লিঙ্গ, দ্বিতীয় লিঙ্গ, তৃতীয় লিঙ্গ, এই ধরনের ব্যাপারগুলো চলে আসে। তো আচ্ছা, এই জেন্ডার বাইনারি বিষয়টা যে যখন আসে, তখন আমার একটা প্রশ্ন জাগে যে আপনি নিজেও তো, আপনার প্রোফাইলে গেলেই আমরা দেখতে পারি যে আপনি নিজেও নিজেকে একজন নারী সুলভ চরিত্র হিসেবে তুলে ধরতে পছন্দ করেন। মানে এটা কি আপনি নিজে থেকেই এটা পছন্দ করেন জন্য, বা আপনি নিজে থেকেই নিজেকে এভাবেই দেখতে ভালোবাসেন জন্য, নাকি আপনার এখানে আপনি মনে করেন যে সমাজ থেকে চাপিয়ে দেওয়া যে ধারণাটা, জেন্ডার বাইনারির যে ধারণাটা, নারী বা পুরুষ, সেটা আপনাকে ইনফ্লুয়েন্স করেছিল, এখন না হোক অ্যাটলিস্ট শুরুর দিকে বা ছোটবেলায়, যার ফলে আপনি এই দিকটাতে ধাবিত হয়েছেন? মানে আপনি একটা দিক বেছে নিয়েছেন নারী এবং পুরুষের মধ্যে। আপনি কি মনে করেন যে আপনি জেন্ডার বাইনারি সিস্টেমের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন, নাকি আপনি নিজে থেকেই আসলে ভেতর থেকেই আপনি এরকম ভাবে নিজেকে দেখতে ভালোবাসেন? দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রশ্নটি রেইজ করেছেন বলে। আমি এই 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 আলোচনার আগে, সবার আগে আমি একজন মানুষকে ধন্যবাদ জানাতে চাই, প্রাণ ঢালা ধন্যবাদ। সেটা হচ্ছে গিয়ে সাংগাতের কোঅর্ডিনেটর কমলা ভাসিন। মানে এই মানুষটি দেখা না হলে আমি আমার ভেতরে যে আর একটা ঘুমন্ত শিশিরের বসবাস, আমি আমি তাকে খুঁজেই পেতাম না। মানে অসংখ্য ধন্যবাদ সাংগাত বাংলাদেশ, অসংখ্য ধন্যবাদ সাংগাতকে, যে আসলে আমার ভিতরকার শিশিরের, যে ঘুমন্ত একটা শিশির ছিল, তার ওই বোধটুকুকে বিকাশ করার জন্য। এবার আসে আপনার প্রশ্নের উত্তরে। কেন ধন্যবাদ দিলাম হয়তো আলোচনায় আমরা আগে চলে আসবে। কারণ হচ্ছে এই যে বাইনারি আর নন বাইনারি যে টার্ম, ছেলেবেলা থেকে আমি ভীষণ ভাবে প্রভাবিত হয়েছি।
ভীষণ 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 ভাবে আমাকে প্রভাবিত করা হয়েছে যে ছেলে মানে হচ্ছে কি তোমাকে এরকম মাস্কুলিন হতে হবে, তুমি কষ্ট পেলে তুমি কাঁদতে পারবা না, তুমি তোমার আবেগ অনুভূতি প্রকাশ করতে পারবা না, তোমাকে সবসময় কন্ট্রোল করতে হবে, তোমাকে সবসময় ইন্ট্রোভার্ট থাকতে হবে, কারণ ছেলে মানুষ কাঁদে না। ঠিক তার উল্টোটা, মেয়ে মানুষ হলে তোমাকে নরম হতে হবে, ঠান্ডা মেজাজে কথা বলতে হবে, গলার স্বর নিচে নেমে কথা বলতে হবে, লম্বা কালো দীঘল চুল থাকতে হবে, হরিণীর মতো টানা টানা চোখ। আপনি একটু খেয়াল করে দেখেন প্যাট্রিয়ার্কাল কবিদের কোনো কবিতায় আজ পর্যন্ত কোন নাক বোচা, প্লিজ মাফ করবেন আমি কারো শারীরিক বৈশিষ্ট্য বা ত্রুটি নিয়ে কথা বলছি না, আমি জাস্ট আমাদের মানে ব্যাককুল কবিদের কথা বলছি। আমি সরি, আমি কোনো ডিবেটসেও যেতে চাই না, যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কবিতায় কোনো মধ্যবিত্ত মানে কোনো গায়ক মানে কি বলবো কোনো রূপহীন, যেটা আপনার প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে তৈরি করেছেন, রূপহীন মেয়ের গল্প নাই আপনাদের কবিতায়। উপমা সব সময় হরিণীর মতো টানা টানা চোখ, হ্যাঁ, দীঘল কালো চুল। সব মেয়েদের কিন্তু দীঘল কালো চুল থাকে না। এই যে ফেয়ার অ্যান্ড লাভলির যে অ্যাড, এই রং ফর্সাকারী ক্রিমের যে অ্যাড, এই অ্যাডে যে কত মানুষের কত মেয়েদের মানে শান্তির যে ঘুম নষ্ট করেছে, কত মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে, মেয়ে গায়ের রং ময়লা। আমরা বলি মেয়ের সবকিছু ঠিকঠাক কিন্তু গায়ের রংটা ময়লা। দেখেন মানে আমাদের বাইনারি নন বাইনারিতে আপনি কখন আসতে পারবেন, যখন আপনি ছেলেবেলা থেকেই মাথায় যখন আপনাকে মানে পেরেকের মতো গেঁথে দেওয়া হবে যে তুমি এরকম হইতে হবে, তোমাকে এরকম থাকতে হবে। আর আমি আমার জন্ম হয়েছিল একটা বায়োলজিক্যালি ছেলে হিসেবে, হ্যাঁ আমার হরমোনলজিক্যালি ঝামেলা ছিল, আমার আচরণগত ত্রুটি ছিল, আমার চলাফেরা চাল চলন বেশভূষা, আমার গলার স্বর, আমি কিন্তু কোনো সার্জারির মাধ্যমে আমার গলার স্বর পরিবর্তন করতে হয়নি। এটা আমার ছেলেবেলা থেকে আমার গলার স্বর এরকম। আমি যখন একটা মানে অ্যাডোলেসেন্টের সময় আমি যখন পেছন থেকে ভাই বলতাম ভাই একটু সাইড দেন, সবাই বলতো মেয়ে মানুষ যাচ্ছে মেয়ে মানুষ যাচ্ছে সাইড দেখ, অথচ পেছন থেকে যখন আরেকবার তাকাতো মানে অবাক দৃষ্টিতে এবং কতটা হেয় চোখে আমার দিকে তাকাতো, আরে মাইয়া মানুষ মনে করছিলাম দেখি তখন পোলা। মানে তারপরে হিজড়া মাইগা হাফ লেডিস, আমি আমার জীবনে আমার নামের চাইতে মনে হয় আমি এই শব্দগুলি বেশি শুনেছি। আমি একটা সময় ভুলে গিয়েছিলাম যে আমার একটা নাম আছে, আমার বাবা মা আকিকা দিয়ে সেই নামটা রেখেছিল, আমি সেই নামটা কিন্তু ভুলে যেতাম। মানুষের বুলিং, এত পরিমাণ বুলিং। এখন ছেলেবেলা থেকে যদি আমি বলি, হ্যাঁ আমার ভিতরে আমার সোসাইটি আমার 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 আর্থসামাজিক অবস্থান আমার মাথায় গেঁথে দিয়েছিল যে তুমি নারী মানে তোমাকে এরকম থাকতে হবে, তুমি পুরুষ মানে তোমাকে এরকম ভাবে চলতে হবে, তুমি পুরুষ মানে হচ্ছে কি তোমার এই রেসপন্সিবিলিটিস, তোমার এই রং পছন্দ, তোমার এই ক্যাটাগরিজ এর মধ্যে থাকতে হবে। এবং তুমি নারী মানে হচ্ছে কি রাতের বাইরে তোমার থাকা নিষেধ, কোনোদিনও তুমি রাতের বাইরে বাসার বাইরে থাকতে পারবা না, তুমি গলার স্বর নিচু করে কথা বলবা, তুমি প্রতিবাদ করতে পারবা না, তুমি আহ একা একা কোথাও বাইরে যেতে পারবা না, তুমি ডিসিশন নিতে পারবা না। প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে নারী কোনো দাম নেই। আমি আমার ছেলেবেলার কথা বলছি, আমি সেখান থেকে এসেছি। তারপরে যদি আমি বলি যে বিং আ ট্রান্সজেন্ডার উইমেন, এখন আমরা যারা নারী থেকে পুরুষ হই বা পুরুষ থেকে নারী হই, আমরা কিন্তু সেই প্যাট্রিয়ার্কাল বাইনারি টার্মের মধ্যেই আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। হ্যাঁ, দেখেন ব্যক্তিগতভাবে আমার শাড়ি ভীষণ পছন্দ, হ্যাঁ ভীষণ পছন্দ, আমার শাড়ি পরতে ভালো লাগে, আমি শাড়ি ভালোবাসি, কিন্তু তার মানে এই না যে শাড়ি মানে নারী মানেই শাড়ি, আমি এই ধারণায় বিশ্বাসী না। আজকে আজকে আপনার সাথে আমি কথা বলছি, আমাকে অনেক মানুষজন দেখবেন, কয়েকটা পেজে দেখছি এবং আমার ফেসবুকে অনেক মানুষজন আছেন, হয়তো আমি এখানে খুব সুন্দর একটা মেকআপ করে বসতে পারতাম, আমি খুব সুন্দর একটা শাড়ি পরে বসতে পারতাম, কিন্তু না আমি সেটা করিনি। এই জন্য করিনি যে আসলে আমার মনেই হয় নাই যে আমার নারী মানে আমার শাড়ি পরে বসতে হবে, আমি আসলে ওই বাইনারি জায়গায় আসলে আমি নাই। কিন্তু মানে আমি ব্যক্তিগত জায়গা যেগুলি ফেস করি বা যে ব্যক্তিগত জীবনটা তো আসলে ছকে বাঁধা জীবন না, এবং সেই ব্যক্তিগত জীবনের জায়গায় যদি আমি ভাবি, আমাকে কিন্তু সবসময় মেয়েদের মতোই ভাবে সবাই। আমাকে আমি আমি যদি কথা বলি বা আমি যদি কোনো কাজ করতে যাই, এখন যেটা আমার অ্যাপিয়ারেন্স, সেটা সবকিছুই মানে একজন আরেকজন ট্রান্সজেন্ডার উইমেন প্লাস আমার সাথে মানে বিস্তর ফারাকের জায়গায় এটা আমার ভোকাল টিউন, আমার আমার অ্যাটায়ার, আমার অ্যাপিয়ারেন্স। আমি যদি না বলি বা আমি যদি লোকজনকে গিয়ে আমি না বলি যে ভাই আমি ট্রান্সজেন্ডার, বা ট্রান্সজেন্ডার বলছে না হিজড়া বলতে হয়, আসলেই বলতে হয়, তো সেখানে গিয়ে তখন তখন সে আবার আমাকে প্রমাণ, এখন আমাকে আবারও প্রমাণ করতে হয় যে আসলে আমি নারী না, ব্যাপারটা এখানে। তো সেই যে জায়গাগুলিতে একটা কনস্ট্রাকটিভ জায়গার কথা আমি বারবার বলার চেষ্টা করতেছি, একটা কনস্ট্রাকশনের বাইরে কিন্তু আমরা না, আমরা বিনির্মাণ ভাবতেও পারছি না। এবং আমি যখন মেইন স্ট্রিমের কথা বলি, মেইন স্ট্রিম সোসাইটিতে যখন আমি কাজ করি, আমি যখন বাইরে বের হই, আমি যখন রাস্তায় হাটে ঘাটে মাঠে, কেউ কিন্তু আমাকে অ্যাজ আ ট্রান্সজেন্ডার হিসেবে মেনে নিচ্ছে না। হ্যাঁ, মানে আমি যে স্বতন্ত্র একটা সত্তা, আমার ভিতরে যে আমার নিজস্ব একটা মানুষ আছে, আমি তো তাস্তুভা না, আমি তো এক্স ওয়াই জেড না। সো আমি আমার মতো থাকবো, আমি আমার মতো হব, আমার চুলটা এখানে বেঁধে আমার ফুল করতে ভালো লাগে,
হ্যাঁ, কিন্তু হয়তো কারো পেছনে ফুলটা পড়তে ভালো লাগে, তার মানে এই না যে আমাকে ওইখানে গিয়ে ফুলটা পড়তে হবে, কিন্তু সোসাইটি চায় আমি ওখানেই ফুলটা পড়ি। হ্যাঁ, সোসাইটি চায় আমারও দীঘল কালো লম্বা চুল হোক, সোসাইটি চায় ৮-১০টা মেয়ের মতো আমিও চলি, কিন্তু আমার যে নিজস্ব সত্তা, আমার যে নন বাইনারি টার্ম, আমি যে খোপে থাকতে পছন্দ করি বা আমি যে খোপের বাইরে থাকতে পছন্দ করি, কেউ কিন্তু আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করে। হ্যাঁ, কেউ কোনোদিন আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করে না, সে কিন্তু আমাকে অলরেডি জাজ করে বসে থাকে যে আচ্ছা ও এরকম। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে কি আমাদের কমিউনিটি সম্পর্কে মানুষের এত বেশি গ্যাপ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র যে মেইনস্ট্রিম সোসাইটির মানুষের যে ব্যর্থতা আমি তা বলছি না, আমাদের কমিউনিটিরও কিছু দায় রয়েছে। আসলে আমরা ওই হয়তো কমিউনিটি জায়গা থেকে র্যাপো বিল্ড আপ করতে পারিনি, বা মেইনস্ট্রিম সোসাইটির মানুষ আমাদের সাথে র্যাপো বিল্ড আপ করতে পারিনি। আসলে এই যে একটা গ্যাপ, যেটা আমরা ব্রিজিং গ্যাপ বলতেছি, এই গ্যাপটা আসলে আছে, এবং এই দুই না জানার ফলে আমরা মেইনস্ট্রিম সোসাইটির মানুষের হয়তো বা ইগো বুঝি না, বা তাদের নেচারটা বোঝার চেষ্টা করি না বা পারি না, যেহেতু আমাদের বিল্ড আপ, আমাদের গ্রোমিং, আমাদের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ বা সিচুয়েশনটা আসলে ডিফারেন্ট, আমাদের অনেক স্ট্রাগল করে বড় হতে হয়, হচ্ছে, হবে। সো সেই জায়গাগুলিতে আসলে ৮-১০টা ছেলে মেয়েদের মতো স্ট্রাগল তো আমাদের না, এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন আপনার স্ট্রাগল, তো সেই জায়গায় আসলে আমরা এখনো ওই জায়গাটাতে যেতে পারিনি যে একজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একজন মানুষ, কাপড় চোপড়ের বাইরে একটা মানুষ, তারপরে জেন্ডারের বাইরে গিয়ে একটা মানুষ, শুধুমাত্র মানুষটাকে ফোকাস করা, তার অ্যাক্টিভিটিসটাকে ফোকাস করা, আসলে আমরা এখন ওখানে যেতে পারিনি, আমার যেটা মনে হয়। আর ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আসলে ওই 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 মানুষগুলি, আমি সাদাতে একটা মান্থ কোর্স করেছিলাম, তো ওই মান্থ লং কোর্সে আসলে আমাদের এই জায়গাগুলি নিয়ে অনেক বিরাট আলোচনা, অনেক মুভি দেখা, আমরা অনেক সময় পার করেছি, একে অপরকে জেনেছি, একটা সাউথ এশিয়ান নেটওয়ার্ক। তো আমার যেটা মনে হয়, এবং ফার্স্ট ট্রান্সজেন্ডার উইমেন আমি ছিলাম সেই কোর্সে, যেখানে শুধুমাত্র বায়োলজিক্যালি উইমেনরা থাকতেন। তো সেখানে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমি সেখানকার আসলে একজন মানুষ হিসেবে পার্টিসিপেট করতে পেরেছিলাম। খুবই খুবই ভালো লাগলো শুনে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তার কথাগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে উনি যে এই যে মাঝে মধ্যে এই যে বললেন না যে উনি জন্মের সময় ওনার ভয়েসটা ছিল মেয়েদের মতো, তারপরে হচ্ছে বডি ছিল ছেলেদের মতো, এই যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু ওনার কথা না, বা এগুলো কিন্তু বাস্তব কথা না, এগুলো হচ্ছে সমাজের আরোপিত কথা। মানে সমাজের চোখে ওনার ভয়েসটা মেয়েদের মতো, সমাজের চোখে ওনার ভয়েসটা ছেলেদের মতো, একদম সমাজের চোখে উনি ত্রুটিপূর্ণভাবে জন্মগ্রহণ করেছে, এগুলো সব সমাজের চোখে। মানে আমাদের আমার ভয়েস তো আমার মতো, তাই না? এক্স্যাক্টলি আমার ভয়েস আপনার আমার ভয়েস আপনার মতো, মতো, আমার এক্স্যাক্টলি চুল আমার মতো, আমার চুল আমার মতো, আমার কথা বলার স্টাইল আমার মতো। সো সেটা নারী বা পুরুষের মতো না, সেটা কনস্ট্রাকটিভ সোসাইটির মতো না। এক্স্যাক্টলি। তো এই যে জিনিসগুলো যে, এবং শুধু যদি এইটুকুর মধ্যেই সীমিত থাকতো ব্যাপারটা, যে ভয়েসটা, তারপরে লুকটা, তারপরে বডি শেপটা, তারপরে এই যে যেমনটা চুলের গঠন, চুলে খোপা দেওয়া, চুলে ফুল লাগানো, ড্রেসের কালার, তারপরে হচ্ছে আপনার ড্রেসের শেপ, আপনার কি ব্যাগটা ক্যারি করছেন সেই ব্যাগের শেপ, এই যে এইগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে সমাজ দ্বারা হচ্ছে নির্ধারণ করে দেওয়া। তাও কাদের দ্বারা? আমাদের বাপ দাদা, দাদার দাদা, যে যাদের কোনো ধারণাও ছিল না এইসব সম্পর্কে, যারা জানতো না জেন্ডার, সেক্স, সেক্সুয়াল ওরিয়েন্টেশন এগুলো কি জিনিস, সেগুলো সম্পর্কে যাদের কোনো ধারণাই ছিল না, তারা না তো জানতো জ্ঞান বিজ্ঞান, না তো জানতো মানুষের বডি সম্পর্কে কোনো কিছু, না তো জানতো ইভলিউশন সম্পর্কে কোনো কিছু, না তো হিউম্যান রাইটস সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল। তাদেরকে আমরা এক্সকিউজ করতে পারি, তাদের নিয়ে আমরা আলোচনা না করতে পারি, কিন্তু যারা আমরা এই সোসাইটিতে বাস করছি 2020 সালে এসে, যাদের হাতে ইন্টারনেট অ্যাক্সেস আছে, 2 টাকায় এমবি কিনে আমরা 2 লক্ষ ইনফরমেশন নিতে পারি, 2 লক্ষ বাইটের ইনফরমেশন আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি, সেই সময় এসে আমরা এই ইনফরমেশন গুলো না নিয়ে নিজেদেরকে অজ্ঞ করে রেখে এই যে এইগুলো ব্যবহার করছি, এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ হতো তাহলে চলতো। জিনিসটা আরো বেশি বেড়ে যায় কখন, উনি যেমনটা বললেন যে অনেককেই বাধ্য হতে হয় এইটাতে নিজেকে ফিট করতে গিয়ে হচ্ছে সার্জিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যেতে, তাদেরকে ট্রান্সফরমেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। মানে না তো শুধু বডি, না তো শুধু মাইন্ড, না তো শুধু আউটলুক, না তো শুধু স্বভাব চরিত্র চলাফেরা, তার বডিটাকে পর্যন্ত চেঞ্জ করতে হয়, মানে যেই বডিটাতে কোনো প্রবলেম নাই, বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো কমতি নাই, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, সে চলতি ফিরতি মানুষটার বডিটাকে খামোখা একটা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর মধ্যে যেতে হয়। আচ্ছা, যেহেতু এই কথাটা আসলোই আপনার মানে এই ব্যাপারে, যেহেতু কথাটা আসলোই, আমরা কি জানতে পারি আপনার পরিবারের ব্যাপারে, যে আপনার পরিবার আপনাকে কোন চোখে দেখতো, সেই ছোট থেকে শুরু করে এখন পর্যন্ত কোন চোখে দেখতো আগে, এখন কিরকম দেখে, বা সেইটা আপনার জীবনে কিরকম প্রভাব ফেলেছে, সেই জিনিসগুলো সংক্ষেপে বলা যায় কি? একটা কঠিন প্রশ্ন এবং একটা বিশাল দীর্ঘশ্বাসের প্রশ্ন।
আমি না, এটা কোন জায়গা থেকে skip শুরু করতে করবো হয়, আসলে আমরা না, স্কিপ করতে আই পারি। ডোন্ট ওয়ান্ট টু স্কিপ। এখানে আমার কমিটি অনেক ছেলেমেয়েরা আছে, আমি যেটা বিশ্বাস করি। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। আমি চাই না আমি যা যা ফেস করেছি আর একটা শিশির কোনোদিন ফেস করুক, কোনোদিন চাই না। আমি বড় গলায় বলি আমি ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট। সো অ্যাক্টিভিজমের জায়গাটাও এইটা যে আমার নিজের জায়গা যদি আমি না বলি, মানুষ আসলে ইন্সপাইরেশনের দরকার। সো আসলে কথায় কথা চলে আসে যে আমি আমার এমনও ফোন আসে রাত ৩টার সময় অঝরে কাঁদতেছে, তাকে আমাকে কন্ট্রোল করতে হয়, ফ্যামিলি প্রেশার। সো এই জায়গাগুলো একটু বলি, সেটা হচ্ছে কমিউনিটির যেই কমিউনিটি বলতে আমি আমার ফ্যামিলি কমিউনিটি বলতেছি, মানে তাদের সোশিও ইকোনমিক সিচুয়েশন। সেটা হচ্ছে কি আমার বাবা একজন কনজারভেটিভ মুসলিম এবং আমাদের বেড়ে ওঠা বা উৎপত্তি সেটা হচ্ছে কি মফস্বল, না গ্রাম না শহর। তো আমার বাবা যথেষ্ট পরিমাণে এলাকায় একজন সম্মানী ব্যক্তি এবং আশেপাশে ১০ গ্রামে আমার বাবার বেশ সুনাম আছে একজন ব্যবসায়ী হিসেবে। বাবা যথেষ্ট পরিমাণ সৎ এবং ভালো মানুষ। ভালো মানুষ বলতে আমি এই ক্ষেত্রে বোঝাচ্ছি আমার ক্যারেক্টারের মধ্যে যতখানি স্ট্রেট ফরওয়ার্ডনেস আছে সেটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার চরিত্রের মধ্যে যতখানি সরলতা এবং যতখানি সত্যবাদিতা সেটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমি আমার বাবাকে দেখেছি চোখ বন্ধ করে মানুষের জন্য সাহায্য করতে, মানুষের জন্য কাজ করতে, এবং সেটা সে তার পিয়ার সার্কেল মানে তার বন্ধু বান্ধব যে বিপদে আছে তার জন্য করেছে। এবং আমার বাবা অনেস্টলি বলি, আমি একদম গর্ব করে বলি, একজন আহ অশিক্ষিত বাবা এই অর্থে যে যে কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার যার কোনো সৌভাগ্য হয়নি, কারণ আমার বাবার জন্মের আগে আমার মানে দাদু মারা যায়। যখন আমার বাবা মায়ের পেটে, মানে আমার দাদি যখন প্রেগনেন্ট, তখন আমার হচ্ছে গিয়ে দাদু মারা যায়। সো আমার বাবা অনেক স্ট্রাগল করে বড় হয়। তো সেইখান থেকে যদি আমি আসি, আমার বাবা যথেষ্ট পরিমাণে একটা লিবারেল বাবা, আমার বাবা যথেষ্ট পরিমাণে একজন ভালো মানুষ। কিন্তু দেখেন, আমি বারবার করে আমি বাবার চরিত্রের প্রশংসা এই জন্য করছি, মানুষ সোসাইটি মানুষকে কি করে। আমার স্কুল পর্যন্ত সবকিছু ঠিক ছিল আমি যতখানি শুনেছি, কিন্তু আমি খুব বাজে ভাবে রেপ্ট হই, এবং সেটা হচ্ছে গিয়ে বাই মাই কাজিন। সেটা আমি খুব আর্লি এজে, খুবই আর্লি এজে, আমি এজটা মেনশন করতে চাই না, আমি এই ঘটনাগুলো ভুলে যেতে চাই। তো সেই জায়গাটা থেকে আমি যখন আমার মাকে বলা শুরু করলাম মা ব্যাপারটা এরকম, আমার মা কিন্তু ব্যাপারটা বোঝেও নাই, কোনোদিন বোঝে নাই। আমার মা ব্যাপারটা এইভাবেই বুঝেছিল যে ইজ সিম্পল, একটা ছেলে একটা ছেলের সাথে আসলে শুইলে বা ঘুমাইলে কি হয় আমার মায়ের কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমি মাকে বুঝাইতে পারিনি। বাট আমার ভেতরে একটা ব্যাড ফিলিং তৈরি হয়েছিল আমার সেই কাজিনের প্রতি, আমার সেই মামা বাড়ির প্রতি। কিন্তু আমার মা কোনোদিনও সেই ঘটনার পরে আর কোনদিন তার বাবার বাড়িতে যায় না। সেটা সে আমাকে বিশ্বাস করেছিল বা পরবর্তীতে তার সাথে তার বাবার বাড়ির সাথে কোন ধরনের কোনো কিছু হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই। এবং যেহেতু আমার বোনেরা বড়, আমার দুলা ভাইরা বড়, সেটা হচ্ছে সবসময় দেখতাম যেটা হচ্ছে কি আমার যে ছোট ভাইটা, মানে আমার ইমিডিয়েট ছোট, বিয়ে বাড়ি দাওয়াত মানে সবসময় তাকে নিয়ে যেত, বিকজ হি ইজ প্রেজেন্টেবল। লিসেন, হি ইজ প্রেজেন্টেবল, সে ছেলেদের মতো। হ্যাঁ, এবং সে বিয়ে বাড়ি গেলে ভালো খেতে পারে, সে বিয়ে বাড়ি গেলে সোসাইটি মেনটেন করতে পারে। আমি সেটা পারি না, কারণ আমার চলায় বলায় প্রবলেম, আমার আচরণে প্রবলেম, আমার জন্য তাদের মান সম্মান যায়। এটা তখন আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন থেকে অলরেডি কিন্তু ভালোভাবে শুরু হয়ে গেছে। 2003 সাল আমি 8-এ পড়ি। সো সেই সময়টা যখন এই জায়গাগুলি ভালোভাবে শুরু হয়ে যায়, চিন্তা করতে পারেন একটা রেপ্ট হওয়া মানুষ, যার আর্লি এজে, যার ছেলেবেলাটা আপনি ধ্বংস করে দিয়েছেন। আপনি বলতে আমি প্র্যাকটিক্যাল সোসাইটির কথা বলছি। সো সেই রকম একটা জায়গায় এবং ফ্যামিলি থেকে যখন একটা সময় আমি আইসোলেটেড হয়ে গেলাম। আমার পৃথিবী খুবই ছোট্ট একটা পৃথিবী ছিল, খুবই ছোট্ট একটা পৃথিবী। আমার পৃথিবী বলতে আমি সকালবেলা স্কুলে যেতাম, স্কুল থেকে বাসায় ফিরতাম, যেদিন আমার নাচের প্র্যাকটিস থাকতো সেদিন আমি নাচের স্কুলে যেতাম। নাচের স্কুলে মাত্র 2টা ছেলে, আমি আর আমার আরেকটা ফ্রেন্ড শাফকাত বা সাফায়াত সামটাইম, এরকম কিছু একটা, ওর নিক নেম রহিম, স্পষ্ট মনে আছে। ওর বাসা থেকে বলেছিল যে ছেলেদের নাচ শেখা যাবে না। ও মাত্র 3 দিন না জানি 4 দিন ক্লাস করেছিল বাদ। কিন্তু আমার বড় আপুর ভীষণ ইচ্ছা ছিল আমি নাচ করবো, আমার আগ্রহ ছিল, আমি করতাম। আমি নাচ করি কিন্তু ক্লাস 6 থেকে, হয়তোবা তারও আগে আমি টিভিতে দেখে দেখে নাচ করতাম। আমার ভীষণ আগ্রহ নাচের প্রতি। ক্লাস 8 এসে বাবার তখন, মানে বাবার কানে এসে বললো, আমি কিন্তু অলরেডি তখন 3 বছর আমার স্কুলিং হয়ে গেছে। আমাদের পাশে একটা শুক্তারা শিল্প গোষ্ঠী এরকম কিছু একটা ছিল না, দীপক স্যার নাচ শেখাতেন মেয়েকে তখন। হ্যাঁ, দীপক স্যার আমার প্রথম যার নাচের হাতে করি। তো হঠাৎ করে বাবার কাছে আসলো যে ছেলে বড় হচ্ছে এলাকায়, তোমার ছেলে মেয়েদের মতো কোমর তুলিয়ে হাঁটে, তোমার ছেলে হাঁটে আর নাচে। তারপর
তোমার ছেলে হিজড়া হয়ে যাচ্ছে, তোমার ছেলে চলন বলন প্রবলেম, তোমার ছেলের মানে তোমার ছেলে হাফ রেডি, তোমার ছেলে মাইকা, তোমার ছেলে ব্লা 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 ব্লা, মানে নানান ধরনের নানান কিছু। বাবা স্টপ করে দিন, নাচ শেখা বন্ধ। কারণ একটাই, যে নাচ শেখা বন্ধ করে দিলে আমি ছেলে হয়ে যাবো, আই উইল বি মাস্কুলিন। আমি মানে বুক ফুলিয়ে হাঁটবো, আমি মেয়েদের দেখে শীষ মারবো, আমি ছেলেদের মতো করে হাঁটবো, আমি ছেলেদের মতো করে স্কুল শেষ হওয়ার পর ছেলেরা যেরকম মাঠে খেলতে যায় আমি খেলতে যাবো, বা আমি বাবার সাথে হয়তো বা আমাদের যে জমি আছে সেই জমিতে বাবার খেতে যে কাজ করবে, আমি যে পানি দিব, ব্লা ব্লা ব্লা। বাবা মাছ ধরতে গেলে আমার কোনোদিনও বিরক্ত লাগতো, আমার কোনোদিনও মাছ ধরা পছন্দ না। আমার এই জাল নিয়ে ঘুরা, পেছন পেছন আমার হয়তো বা মাছ যেটাতে রাখি টুকরি নিয়ে ঘুরতে ভালো লাগে, কিন্তু আমার মাছ ধরা পছন্দ না। কিন্তু সেটা আমাকে ছেলে, আমি সেটা প্রমাণ করার জন্য আমাকে করতে হবে, ব্যাপারটা এরকম। এই করে আমি যখন আমার স্কুল লাইফ শেষ করতে যাচ্ছি, ঠিক তখন আমার আমার কানে আসা শুরু করলো যে আমি আমার পরিবারের আত্মসম্মান নষ্ট করছি, আমার জন্য আমার পরিবারের লোকজন মুখ দেখাতে পারে না। আমার ছোট ভাই, জাস্ট আমি আমি চিন্তা করতে পারি না, আমার ছোট ভাই এসে বলে সে স্কুলে যাবে না। কেন স্কুলে যাবে না কেন? সে সবসময় মেয়েদের মতো করে হাঁটে। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব আমার খেপায়। বন্ধু বান্ধব মানে এগুলি কিন্তু আমার বোনদের সাথে, আমার বাবা মার সাথে মানে তার তার কথা বলতো। খেপাই কেন খেপাই? খেপাই হচ্ছে কি, আমি প্রবলেম। আমরা স্কুলে পড়তাম, আমি প্রবলেম, আমিও স্কুলে গেলে সেও স্কুলে যাবে না, আমাকে নিয়ে খেপাই। আমি এই ধরনের অপমান বোধ করে। আমি আসলে স্পেসিফিক ওয়ার্ড গুলি ভুলে গেছি, মানে ওই যে আমি শুরুতেই বলেছিলাম শব্দ চয়ন, আসলে এই জায়গাগুলি আসলে আমি আমি কোনোদিন ভুলবো না, আমি জীবনেও ভুলবো না। এই শব্দগুলি আমাকে বাঁচিয়ে রেখেছে এবং প্রত্যেকটা অপমান আমাকে নতুন করে বাঁচতে শেখায়। আমি আমার পরিবার থেকে যতখানি অপমানিত হয়েছি, আমি ঠিক সোসাইটিতে এসে আমি ততখানি এস্টাবলিশ হওয়ার চেষ্টা করেছি। কারণ দিন শেষে যখন আমার একটা ক্যারিয়ার হবে বা হয়েছে বা হয়, তখন মানুষ সবকিছু ভুলে যায়, মানুষ সবকিছু ভুলে যায়। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার জীবনের সর্বোচ্চ বিদ্যাপীঠ মানে পড়তে পারবো না হয়তো, কিন্তু সর্বোচ্চ শিক্ষাটুকু আমি পড়বো। আমি মাস্টার শেষ করেছি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি করেছি। আমার বংশে আমার বাবা চাচা যদি বলি না, হ্যাঁ এখন যদি সোসাইটি আমাকে হিজড়া হিসেবে চিনে, রাষ্ট্র হিজড়া স্বীকৃতি দিয়েছে, আমার সাথে এখানে কিছু বলার নাই, তাহলে আমার ফ্যামিলি এখন আমাকে নিয়ে প্রাউড ফিল করা উচিত যে তার সেই হিজড়া সন্তানটা তার ফ্যামিলির সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছে, তার মাস্টার ডিগ্রি আছে, আর কারো নাই। এত আমার আমার খুব জানতে ইচ্ছা করে যে আমার বাবা আমার যে চাচার কথা শুনে, মানে যে চাচাতো ভাই আমার বাবাকে বলেছিল, সেটা হচ্ছে গিয়ে আমার স্কুল শেষ করার পরে। হ্যালো হ্যালো জি জি, আমি শুনছি, আমি আছি, আমি মিউট করে রেখেছি নিজেকে। আপনি স্কুল জীবন শেষ করার পরের কথা বলছেন, আপনার চাচার কথা। হ্যাঁ, আমার স্কুল শেষ হওয়ার পরে তারপরে যখন আমি চলে আসি আমার চাচুর বাসায় থাকতাম, আমার কাজিন হচ্ছে গিয়ে আমার আমার ইমিডিয়েট যেই বড় বোন, তার ইমিডিয়েট বোনটার বিয়ে হয়েছে ওই কাজিনের সাথে। তার মানে সে একদিকে আমার দুলা ভাই, অন্যদিকে আমার চাচাতো ভাই। সে সবসময় আমাকে বুলিং করতো, সব সময়। সে জেনে করতো না না জেনে করতো আমি জানি না, বাট সে সবসময় আমাকে বুলিং করতো। আমার জন্য তার বন্ধু বান্ধবের সাথে মান সম্মান যাচ্ছে, আমার জন্য তার বাসায় বন্ধু বান্ধব আসা বন্ধ করে দিয়েছে। সো আম আ বিগ প্রবলেম ফর দেম। আমি এলাকার মান সম্মান নষ্ট করে এখন ঢাকায় আসি, ঢাকায় এসেও যে মানে যেই লাও সেই করবো, আমার কোনো পরিবর্তন নেই। আরে বাবারে, আমি তো একটা কনস্ট্যান্ট বস্তু, আমাকে পাল্টানোর কি আছে? আমি তো হাঁস মুরগি না যে জবাই দিয়ে খেয়ে ফেলবা ঝামেলা চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এরকম না। বা এরকম না যে মানে আমার প্রবলেমটা কোথায় আমি এটাই বুঝতে পারি না আমি আসলে। তারপরে যেটা হচ্ছে, অনেক চেষ্টা করেছি যে ছেলে হয়ে থাকার জন্য, টোটালি রিজার্ভ হয়ে গেছিলাম, এবং ইন্ট্রোভার্ট যেটাকে বলে প্রচন্ড পরিমাণে একটা ছেদ হয়েছিল। আমি যথেষ্ট পরিমাণে এক্সট্রোভার্ট একটা মানুষ এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা মানুষ এবং প্রতিবাদী একটা মানুষ, যে জন্য অনেকে হয়তো আমাকে রিয়াক্টিভও বলেন, জাস্ট আমি জানি না। তো সেটা হচ্ছে গিয়ে সেই জায়গাগুলি আমি যখন ফ্যামিলিতে ফেস করে আসি আফটার এসএসসি, আমার মনে হয় না আসলে ফ্যামিলিতে থাকার মতো কিন্তু জায়গা আছে। কিন্তু তখন আমি মাত্র 15.5 যখন আমার শেষ, তখন আমি এসএসসি শেষ করেছি, আমার 16 হয় নাই, আমার রেজাল্টও দিয়ে দিচ্ছে জুন। তখন আমার পক্ষে আসলে মানে ঢাকায় বা অন্য কোনো সিটিতে গিয়ে আসলে নিজের পড়াশোনার কস্ট বেয়ার করা বা নিজের লাইভলিহুড সাপোর্ট দেওয়া আসলে আমার পক্ষে পসিবল ছিল না। কিন্তু ছেলেবেলা থেকে আমি যখন নাচ করতাম, আমি 3 বছর নাচ করি, তখন আমি নারায়ণগঞ্জে চলে আসি। আমি চেষ্টা করেছিলাম আবারও নতুন করে নাচটা শুরু করতে, সেখানে আবার চাচুর ফ্যামিলি প্রবলেম। সো প্রবলেম, এই যে একটা শব্দ, এই শব্দটা কোনোদিন আমার পিছু ছাড়ে না, কোনোদিন আমার পিছু ছাড়ে না। সেটা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেওয়া হয় আমাকে যে আম প্রবলেমেটিক। আর পৃথিবীর কারো কোনো দোষ নাই, সবাই নবী রাসূল, মানে সবাই ধোয়া মানে তুলসী পাতা বা ফেরেশতা, ব্যাপারটা এরকম, মানে দেব দেবী এই টাইপের সবাই, শুধুমাত্র প্রবলেম আমি বা আমার।
সো যখন ফিল করলাম যে প্রবলেম আমি বা আমার, সো আই শুড লেফট। এবং আমার আমার তখন আমার মানে ব্যাপারটা এরকম হয়েছিল যে তারা বলতে পারছিল যে তুমি চলে যাও, তো তোমার মতো করে এইটা করো বা এইটা, ব্যাপারটা এরকম ছিল, শুধু মুখ ফুটে বলাটা বাকি ছিল। তো তারপরে ইন্টারমিডিয়েট থেকে নিজের একার লাইফ, কিন্তু কখনোই মানে পড়াশোনাটা ছাড়িনি, কোনো দিনের জন্য না, আমার কোনো গ্যাপ নেই। এবং সেই করে মানে স্টাডি লাইফে আমার প্রচন্ড পরিমাণ স্টাডি। আমার আমার শিক্ষা জীবনের আসলে দুইজন টিচার আমার গ্রাজুয়েশন লাইফে, আমি আসলে তাদের নাম যদি আজকে না বলি অন্যায় হবে, মানে হারুনুর রশিদ স্যার এবং জাহাঙ্গীর ভুইয়া স্যার। লাইফটা দেখতেছেন কিনা আমি জানি না, যদি আপনারা দেখেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনারা আমার পাশে ছিলেন বিধায় আজকে তার শুধু আমি এখানে কথা বলতে পারছি। মানে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের যে আপনারা ছায়ার মতো আমার পাশে ছিলেন। আপনারা না থাকলে আমার অনার্সের জীবনেও কোনোদিন ফার্স্ট ক্লাস আসলো, কোনোদিন না। এবং সেই প্রবলেম আমাকে মাস্টার্সেও দিতে হয়েছে। মাস্টার্সে এসে যেটা হলো, আমার চুল বড় হয়ে গেল, তখন আমি অলরেডি হরমোন নেওয়া শুরু করলাম, আমার ডক্টর কলকাতার, এবং একটা নির্দিষ্ট সময় 3 মাস পর পর আমার ফলো আপ থাকে, আমাকে যেতে হয়। তো দেখা গেল যেটা, এবং সেই সময় আমার পায়ে একটা ফ্র্যাকচার, স্টেজ থেকে পড়ে যাই, আমি একটা নাচের শো করতে যাই, চিটং থেকে পড়ে যাই, ঢাকায় ফিরে এসে খুবই বাজে অবস্থা হয়। এবং তখন আমার ভাইবা, কারণ ভাইবা মানে হচ্ছে কি ছেলেদের ফর্মাল ড্রেস পরতে হবে, মেয়েদের হয়তো ফর্মাল 3 পিস বা শাড়ি পরতে হবে। আমার ডিপার্টমেন্টে টিচারের কাছে প্রাইভেট পড়ি নাই বলে, এবং তার কাছে প্রাইভেট পড়ি নাই বলে সে, এটা আর একটা মজার ঘটনা। আমাদের যে এক্সটার্নাল ইন্টারভিউ বোর্ডে ছিলেন আমার টিচার, আমি নাম বলে তাকে ছোট করতে চাই না, বাট সে যদি কোনোদিন দেখেন, তারও সন্তান যেহেতু আছে, সো তার সন্তানের প্রতি নিশ্চয়ই এই অবিচারটা হোক, আমি কোনোদিন চাই না, মন থেকে বলছি আমি চাই না। সে যেটা করলেন সেটা হচ্ছে, সে আমার যে ক্লাসমেট, তার বাবা হচ্ছে ইকোনমিক্স এর প্রফেসর অন্য কোনো একটা কলেজ। সে পরিচয় করে দিয়েছে, স্যার আমার কলিগের মেয়ে। সে হচ্ছে গিয়ে সেই স্যারের কাছে প্রাইভেট পড়তো, ব্যাপারটা এরকম। স্যার আমার কলিগের মেয়ে, সো কলিগের মেয়ে নাম্বার বেশি পাবে, খুব স্বাভাবিক। এবং তারপর যখন আমি বা আমরা যে কজন সেই টিচারের প্রাইভেট পড়ি নাই, তো আমাদের মার্কের ঝুলি খুবই কম। এবং আমি মাস্টার্সে খুবই ইরেগুলার ছিলাম, ক্লাস করতে পারিনি, একেবারেই পারিনি। আসলে হরমোনাল যে প্রবলেমগুলি, বাংলাদেশে একটা ট্রিটমেন্ট নিয়েছিলাম, সেটা খুবই একটা বাজে ট্রিটমেন্ট, সেটা সাইকোসোশ্যাল ডিসঅর্ডার লিখে আমাকে ট্রিটমেন্ট করা হচ্ছিল। তার দরুন তার একটা ব্যাক পেইন আমি এখনো বের করছি। সো এই জটিলতা এবং ক্লাসে গিয়ে যে বুলিং এবং হ্যারাসমেন্ট, এবং কি পরিমাণ যে ক্লাসে হ্যারাসমেন্ট আমি আসলে বুঝাতে পারবো না। কিন্তু আমি যেটা ফিল করি যে আমার কিছু ফ্রেন্ড ছিল, আমার কিছু ক্লাসমেট ছিল, এবং ডিপার্টমেন্টে আমি ফার্স্ট স্টুডেন্ট। হ্যাঁ, আমি যদি আসলে ডাল স্টুডেন্ট হতাম তাহলে আমাকে আরো কিছু সহ্য করতে হতো। আমি ভালো স্টুডেন্ট ছিলাম বিধায় হয়তো আসলে সবাই ওই সুবিধাটা নিতে যেত, আসলে ওর চাতে লাভ নাই বা ওকে বুলিং করে লাভ নাই, কারণ আমার কাছ থেকে নোট পাওয়া যেত, আমার কাছ থেকে সাপোর্ট পাওয়া যেত। তো দ্যাটস ওয়াই হয়তো বা ওই জায়গাগুলি থেকে আমি বেঁচে যেতাম। ফ্যামিলিতে এখন যে অবস্থান, সেটা হচ্ছে আমার বাবা মা, যেহেতু আমি আমার রেসপন্সিবিলিটি ফিল আপ করি একজন সন্তান হিসেবে। এবং আমার যেটা মনে হয় আমাদের কমিউনিটিতে যারা ট্রেডিশন ফিল আপ করছেন বা যারা ট্রেডিশন ফিল আপ করছেন না, আমার দেখা যতজন ট্রান্সজেন্ডার ম্যান উইমেন, বন্ধু, ফ্রেন্ড, বোন যারা আছেন, সেটা বলবো আমরা সন্তান হিসেবে যতখানি দায়িত্ব পালন করা সম্ভব আমরা ততখানি করি, বরং তার চেয়ে একটু বেশি করি, কিন্তু আমরা কম করি না, কোনোদিন কম করি না। কিন্তু জানেন, আমাদের রাতের অন্ধকারে বাসা যেতে হয়, কারণ সোসাইটিতে আমাদের একসেপ্টেন্স নাই। আমাদের ফ্যামিলি আমাদেরকে এরকম একটা জায়গা আসলে মানে ফেলতেও পারে না, গিলতেও পারে না। মানে ঋতুপর্ণ ঘোষের সেই কথা আমার বারবার করে মনে যায়, এই সমাজ আমাকে ফেলতেও পারে না, আমাকে একসেপ্ট করতে পারে না, ব্যাপারটা এরকম। মানে সেই জীবনটা আসলে আমরা সবাই বই বেড়াই। আর ফ্যামিলিতে এখন প্রেজেন্ট কন্ডিশন যেটা হচ্ছে গিয়ে, yes I'm contributing my family because I'm earning, I'm working, এবং যেটা হচ্ছে যে আমার লাইভলিহুড সাপোর্ট আমি নিজে করতে পারি এখন, অ্যাটলিস্ট সেইটুকু সোসাইটাল স্ট্যান্ড আমার আছে বা হয়েছে, সেটুকু যোগ্যতা আমি অর্জন করতে পেরেছি বলে আমি মনে করি। এবং আমি শিখতে পছন্দ করি, এবং আমি প্রত্যেক দিন শিখি, আসলে প্রত্যেকটা দিন শিখি, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি শিখতে পছন্দ করি, আমি প্রতিদিন শিখি। এবং আসলে আমি কখনো হারি না। হ্যাঁ, হয়তো খুব লো ফিল হয়, আমি খুব কষ্ট পাই, কিন্তু আমি হারি না কোথাও। আমি যেটা, এবং আমি মনে হয় আমি সেম ফেজে আছি, আমার কমিউনিটির যারা আছেন সবাই আমরা প্রত্যেক দিন শিখি, কেউ আমরা হারি না। কারণ হেরে যাওয়ার জীবন আমরা আসলে নিয়ে বেরোইনি, না হারলে আসলে এই মেইনস্ট্রিম সোসাইটিতে, স্পেশালি প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া যাবে না। ফ্যামিলি আরেকটা সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে একসেপ্টেন্সের জায়গায়, আমি প্রায় 8 বছরের মতো বাড়িতে যাই না হচ্ছে আমার বাবা অসুস্থ। এবং যেটা হয়েছে, আমি যদি এখন বাড়িতে যাই তাহলে আশেপাশে 10 গ্রাম থেকে আমাকে দেখতে আসবে, আমি হিজড়া হয়ে গেছি, আমার শরীরে কোন কোন পার্টস আছে নাই, মানে সেটাও তাদের মাথা ব্যথা, আমি কি করলাম সেটাও তাদের মাথা ব্যথা। এবং তারপরে হচ্ছে কি আমার কোথায় কি আছে সেই খুঁত ধরার দায়িত্ব যেহেতু তাদের।
তারপরে হচ্ছে গিয়ে আমি কার সাথে থাকি সেটা বিচার করার দায়িত্ব যেহেতু তাদের, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আসলে আমাদের কি হয়। তো এই নানান দিকগুলি চিন্তা করে তখন আবার আবার এটাও ভাবি যে পরিবারের সবার কথা ভেবে আমার বাপ যেহেতু আমাকে অস্বীকার একটা পর্যায়ে এসে ইনডিরেক্ট অস্বীকার, আমি এটা ডিরেক্ট বলছি না কারণ এটা বললে আসলে মিথ্যা কথা বলা হবে, তো শুধু শুধু এই মিথ্যা কথা বলে লাভ নেই। তো সেটা যেহেতু করেছে, এখন বাবা অসুস্থ, আমি যাওয়ার পরে বাবা এই চাপটা নিতে পারবে কিনা, একটা বড় কিছু যদি হয়, বাবা যদি একটা স্ট্রোক করে মরে যায়, তো সেই সেই দায়ভার আমার আমার যে বোনেরা আসলে সারা জীবন আমাকেই বলবে যে আমার জন্য আমার বাবা স্ট্রোক করেছে। তো ওই চিন্তা করে আসলে বাড়িতে যাচ্ছি না, কিন্তু আমি আমার আমার পরিবারের জন্য যতখানি রেসপন্সিবিলিটি আমি ঠিক ততখানি করি, ততখানি করব যতক্ষণে আমি বেঁচে থাকবো, সন্তান হিসেবে যতখানি দায়িত্ব পালন করা দরকার। খুবই খুবই মানে ইন্সপায়ারিং আমি বলবো কথাগুলো। কমেন্টে অনেক ভালো ভালো মানে মন্তব্য এসেছে, অনেক অনুপ্রেরণা এসেছে, এবং বেশ বেশ কিছু প্রিয় মানুষ আছেন যারা দেখছেন, আমি নাম নিলে আসলে শেষ করা যাবে না, কারণ বেশ কয়েকজনকে পেয়েছি ইতিমধ্যে, প্রায় 10-15 জনকে পেয়েছি যারা হচ্ছে একদম খুবই প্রিয় মানুষ, আমারও ব্যক্তিগত প্রিয় মানুষ, আপনারও পছন্দের অনেক কয়েকজনকে দেখতে পাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ শোনার জন্য, এবং আপনারা যাদের পক্ষে সম্ভব তারা শেয়ার করতে পারেন যাতে আপনাদের কাছের মানুষগুলো শুনতে পারে আজকের আলোচনাটা। আমরা আজকের আলোচনাতে তার কথাগুলো যেমন শুনছি, ঠিক একইভাবে তিনি যাদেরকে আসলে রিপ্রেজেন্ট করছেন, মানে আসলে এখন তো করতেই হচ্ছে, আলটিমেটলি ওনারা তো আলাদা কেউ নন, কিন্তু তারপরেও মানে আমরা তো সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, সেই কারণে ওনাকে আজকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে সবার, তার মতো যারা আছেন সবাই, সবার পক্ষ থেকে। সেই কারণে সেই জিনিসটা যাতে অন্যদের নজরে আসে, সেই কারণে আপনারা শেয়ারও করতে পারেন চাইলে যদি ভালো লাগে। আর আপনাদের যদি কোনো কিছু জানানোর থাকে বা জানার থাকে সেটা কমেন্টে আপনারা জানাতে পারেন, কমেন্ট সেকশনটা আমরা প্রায় মানে নিয়মিত খেয়াল রাখছি। তাহলে আমরা এবারে একটু আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে, যে বাংলাদেশে এই মানুষগুলোর সংখ্যা কিরকম হবে আপনার ধারণা, মানে একটা অনুমান কত হতে পারে বা কত শতাংশ হতে পারে? আসলে ট্রান্সজেন্ডার উইমেন বা মেন এরা আসলে যে সঠিক পরিমাণটা আমরা এখনো জানি না, এই জন্য জানি না কারণ হচ্ছে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের কোনো সেন্সাসে ইনক্লুড বা ইনক্লুশনটা হয়নি। কিন্তু সরকারি হিসাব মতে কোনো কোনো গবেষণায় 10,000, কোনো কোনো বেসরকারি গবেষণায় 1,00,000-এর মতো। তো 10,000 থেকে 1,00,000 আসলে এই শব্দগুলি খুবই কন্ট্রাডিক্টরি। তো আসলে সঠিক সংখ্যাটা আমি নিজেও হয়তো বলতে পারবো না, আমি জানি না, আসলেই আমি জানি না। তো আচ্ছা, এটা সারা দেশের? এই জায়গাটাতে আমরা আছি, সারা দেশে, বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, তাহলে মানে সংখ্যাটা যেহেতু অনির্দিষ্ট, তবে এই জিনিসটা কি মোটামুটি বলা যায় যে কোন অঞ্চলে বা কোন ধরনের জায়গাতে তারা আসলে মানে বসবাস করে সাধারণত? কারণ আপনি যেমনটা বললেন যে পরিবার থেকে বেশিরভাগ সময় তাদেরকে এলিনেট করে দেওয়া হয়, এবং তারা হচ্ছে এই কারণেই তারা পরিবার থেকে যখন এক্সক্লুডেড হয়ে যায় তখন তারা খোঁজে, আপনি যেমন এই যে গুরু শিষ্যর ব্যাপারটা তুলে ধরলেন, তারা তখন খোঁজে তার মতো কে আছে, তখন সে কাউকে না কাউকে খুঁজে নেয় এবং তাদের সাথে একটা গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যায়, বা হয়তো একটা দলবদ্ধ হয়ে যায়, একসাথে থাকে। কমন কজ শেয়ার করলেই না মানুষ একসাথে আসলে আসে, এরকমটা ঘটে। এটা ভালো ক্ষেত্রেও যেমন হয়, খারাপ ক্ষেত্রেও হয়, আবার এরকম বাধ্য হয়ে বা অবহেলিত হয়েও হয় অনেক সময়। তো সেই দিক থেকে চিন্তা করলে কোন ধরনের জায়গাগুলোতে তারা আসলে বেশি বাস করে এবং কোনখানে বেশি দেখা যায় আপনার মতে? দেখুন, আমি যদি ওই কথা ধরেই বলি যে যেই কোথায় থাকি, থাকাটা আসবে কখন, যখন আসলে তারা কি করে এটা চিন্তা করতে হবে। তারা তাদের জীবিকার উৎস কি, তারা বেঁচে থাকে কিভাবে। দেখেন, এখন পর্যন্ত কিন্তু আমরা 2020 সালে এসেও আমাদের সেই 2014 একটা স্বীকৃতি এসেছিল বাংলাদেশে, তারপরে অনেক সময় চলে গেছে। 2020 সালে এসেও কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক নীতি প্রণয়ন বা ডেফিনেশনটাই আমরা এখন পর্যন্ত করতে পারিনি। এটা আসলে সেটা হয়তোবা আমরা যারা কাজ করছি আমাদেরও ব্যর্থতা, বা যারা আমাদের সাথে কাজ করছে সরকারের যেই ব্যক্তিবর্গ রয়েছে, স্ব ডিপার্টমেন্ট রয়েছে, হয়তোবা তাদেরও একটা যেই জায়গা রয়েছে, গ্যাপের যে জায়গা। কিন্তু এখন এটা যদি ইনক্লুড করা যেত তাহলে হয়তো এতদিন আমরা একটা সংখ্যা পেতাম, সংখ্যার উপরে বেস করে একটা ডেফিনেশন করতে পারতাম, একটা ডেফিনেশন উপর বেস করে পাকিস্তানের মতো একটা জায়গা যেরকম একটা ট্রান্সজেন্ডার বিল হয়েছে হয়তো আমরা সেরকম কিছু চিন্তা করতে পারতাম, বা হয়তো আমরা আরো অনেক কিছু ভালো কিছু দেখবো ভবিষ্যতে, অবশ্যই আমরা আশা করছি।
এখন যদি আমরা তাদের বসবাসের জায়গা যদি চিন্তা করতে যাই, তাহলে আগে আমাদেরকে হিসাব করতে হবে যে আসলে তাদের জীবিকার প্রধান উৎস কি। তাদের জীবিকার প্রধান উৎস সিগন্যাল, তাদের জীবিকার প্রধান উৎস হচ্ছে কি মানে সিগন্যালে টাকা তোলা, বাজারে টাকা তোলা, যেটাকে আমরা ছল্লা বলি, এটা ট্রেডিশনাল ভাষা। তারপরে বাধাই যদি বলি, সেটা হচ্ছে গিয়ে যে বিয়ে বাড়িতে বিভিন্ন উৎসবে পার্বণে যারা যেই নাচের অনুষ্ঠানগুলি করে। তো সেই জায়গাগুলিতে যদি আমরা যেতে চাই, তাহলে দেখতে হবে আসলে এই এই উৎসব প্রধান বা এই এলাকাটা আসলে কোন কোন জায়গায়। সেই ক্ষেত্রে যদি আমরা সিগন্যালের কথা বলি, তাহলে অবশ্যই বড় বড় জেলা শহর ঢাকা, চট্টগ্রাম, তারপরে রাজশাহী, মানে জেলা শহরগুলি। তারপরে যদি আমরা ট্রেডিশন বলি, বিয়ে গ্রামে গঞ্জে আসলে সব জায়গায়, মানে মানুষ তো না, এটাকে তো আলাদা করে আমরা স্পেসিফিক কিছু বলতে পারি না। তবে যেটা হয়, মাইগ্রেশন হয়, ইন্টারনাল মাইগ্রেশন। সেটা কিরকম? আহ আসলে আজকে আমার আমার অবস্থাটাও হয়তো এখানেই থাকতে পারতো। আমি যদি পড়াশোনা না করতাম, আমি যদি এতটা বেহায়া না হতাম, যে এত মানুষের এত কিছু সহ্য করেও কিন্তু আমি পড়াশোনাটা কন্টিনিউ করেছি। তো সেই ক্ষেত্রে দেখা যেত হয়তো আমিও কোনো বাধ্য হয়ে আমাকেও কিন্তু করতে হতে পারতো যে এই কাজটাই, তাহলে আমি কি করতাম? আমি হয়তো বা এরকমই কোনো একটা জায়গায় বা কোনো একজন গুরুর তত্ত্বাবধানে আমাকে জীবনযাপন করতে হতো। এটা চরম সত্য। কারণ মেইন স্ট্রিমে আমরা যতই বুলি কবজাই না কেন, আমরা যতই বড় বড় লেকচার দেই না কেন, এখন পর্যন্ত মেইন স্ট্রিমে সেই মানুষটি তৈরি হয় নাই যে একজন ট্রান্সজেন্ডারকে ঘরে নিয়ে তার দায়িত্ব নিয়ে ভরণ পোষণ করে তাদের মানুষ করবেন। নাই, আসলে নাই। তো সেজন্য আসলে এতটা এতটা দুর্বিষহ জীবন আমার না। হ্যাঁ, হয়তো আমাকে অন্যরকম একটা স্ট্রাগল করতে হচ্ছে। আর যদি দেখুন, এই এই সংখ্যাটা বলাটা আসলে খুব মুশকিল আমার। হয়তো আমি আলোচনার ছেদ করতেছি, আমি এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে আসতেছি। মানে প্রত্যেকটা জেলা শহরেই তাদের সংখ্যা রয়েছে। যেমন আমি করোনার সময় কাজ করতে গিয়ে যেটা দেখেছি, আহ যশোরে কাজ করেছি, সেখানে একটা বিশাল সংখ্যা। বরিশালে কাজ করেছি, সেখানে একটা বিশাল সংখ্যা। তারপরে হচ্ছে গিয়ে বরিশাল বিভাগ, বরিশালে যে কয়টা জেলা আছে, যেমন পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, তো তারপর চিটং, খুলনা, তারপরে রাজশাহী, রংপুর, গাইবান্ধা। মোট কথা হচ্ছে কি, এই করোনার সময় ফেব্রুয়ারি থেকে একদম টোটাল একদম জুন পর্যন্ত আমি পুরোপুরি মাঠেই ছিলাম। আমার সাথে হোচিমিন ছিল। মূলত আমরা দুইটা বন্ধুই কোঅর্ডিনেট করার চেষ্টা করেছি। দেখুন, কোথাও আমার মনে হয়নি যে এই কোথাও হয়তো রেশিও কম বেশি, কিন্তু নেই যে তা কিন্তু না। সারা বাংলাদেশেই মানুষের বসবাস বিরাজমান। যে গ্রামে থাকছে সে হয়তো বাসা ভাড়া তার কম, বা তার হচ্ছে গিয়ে খাওয়া খরচ কম, কারণ সে হয়তো আহ এমন একটা জায়গায় থাকতেছে, সে হয়তো তার বাসা ভাড়া লাগতেছে না, বা কয়েকজন মিলে থাকতেছে, তাদের বাসা ভাড়া না, হয়তো বা নিজের ঘর, এরকম হতে পারে, বা গুরুর ঘর। সেই ক্ষেত্রে তাদের বাসা ভাড়া লাগতেছে না, কিন্তু গ্রামে গ্রামে ঘুরে বা গ্রামের যে বিয়ে বা গ্রামের যেই ইনকাম সোর্স যেটা রয়েছে, সেখান থেকে হয়তো বা তাদের ওই পরিমাণ জীবিকা নির্বাহের সোর্স হতো। হতো বলছি এই জন্য, করোনার পরে খুবই বাজে অবস্থা কমিটির মানুষদের, আমি যতটুকু জানি। অনেকে না খেয়ে আছেন, অনেকের বাসা ভাড়া বেঁধে গেছে, অনেকের আসলে কাজ নেই। তো সেই জায়গাগুলি আসলে সারা বাংলাদেশে বিরাজমান। এখানে আসলে সঠিক সংখ্যা সেন্সাস না হওয়া পর্যন্ত আসলে বলাটা খুবই মুশকিল। বলাটা খুবই মুশকিল। আচ্ছা, আপনার হ্যাঁ, পড়াশোনার কথা যেমনটা বললেন যে এই যে সমাজের চোখে আপনি যদি বেহায়া না হতেন, তাহলে হয়তো আজকেও আপনাকে একটা কষ্টের জীবনযাপন করতে হইতো, বা অনেক এখন আপনি যেরকম হয়তো যেভাবে এখনো কষ্ট করে আছেন, বাট আপনি এখন যে পর্যায়ে আছেন তার চেয়ে হয়তো বেশি স্ট্রাগল করতে হতো আপনাকে। তো তাহলে এ, আপনি অন্যদের বেলায় এই যে পড়াশোনার সুযোগটা আসলে কি রকম, মানে একেবারেই নেই নাকি কিছুটা রয়েছে, না কেমন এই অবস্থাটা? দেখুন, আমি এখানে বারবার করে পরিবারের কথাটা বলবো। আমি কিন্তু শুরুতেই আমি আমার বাবার কথা বলেছিলাম। আমার বাবা অ্যাটলিস্ট কনসাস ছিলেন ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে। এখন দেখেন, আমাদের বেশিরভাগ পরিবারেই কিন্তু মানে এই কনসাসনেস জায়গাটা নাই। আমাদের কমিটির বেশিরভাগ যারা ড্রপ আউট, হ্যাঁ, এই বেশিরভাগ জায়গাটা নেই। তারপরেও যারা ক্লাস 4 এর পরে 5 এ এসেছে, বা প্রাথমিক শেষ করে মাধ্যমিকে এসেছে, সেখান থেকে কি শুরু হয়েছে আপনি কি খেয়াল করেছেন কখনো? সেখানে বুলিং শুরু হয়েছে। সেখানে প্রচন্ড পরিমাণে বুলিং, এবং এই বুলিংটা খুবই হেয় করা বুলিং, মানুষকে লো করে দেয়। আপনি চিন্তা করতে পারবেন না, আমি এই অবস্থানে এসেও, এই অবস্থান বলতে আমি এটা বুঝাচ্ছি, আমি একটা মেইন স্ট্রিম অর্গানাইজেশনে কাজ করি, আমি একটা মেইন স্ট্রিম থিয়েটারে কাজ করি, আমি মেইন স্ট্রিম কয়েকটা টিভি চ্যানেলে কাজ করার সৌভাগ্য হয়েছে, আমি মেইন স্ট্রিম মানুষদের সাথে কাজ করি। এখানে এসেও এখন পর্যন্ত মেইন স্ট্রিম মানুষজন রেডি না একজন ট্রান্সজেন্ডার উইমেনের সাথে টিমে কাজ করবেন, একজন ট্রান্সজেন্ডার উইমেনকে সহজভাবে একসেপ্ট করবেন। আমি সবার কথা বলছি না, আমি কিছু কিছু বা কেউ কেউ কারো কারো কথা বলছি। দেখেন, সেখানে এসেও কিন্তু রেডি না। তাহলে
যখন আমি স্কুল চিন্তা করছি, সাপোজ ধরেন অ্যাডোলেসেন্টে যেই মানুষটা বুঝতে পারলো তার আচরণ সোসাইটি কর্তৃক স্বীকৃত যেই মানে সংবিধান, সোসাইটি প্র্যাকটিক্যাল সোসাইটি যে সংবিধান দেয় সেই সংবিধানের বাইরে, তখন সেই মানুষটা কিন্তু মানে নিজের সাথে গুটিয়ে যায়। হ্যাঁ, আমি নিজের চোখে অনেক বাচ্চা দেখেছি। আমি যখন স্পেশালি যখন আমি এইচআর কাজ করেছি এবং এই ইস্যুতেই কাজ করেছি, তখন আমি দেখেছি বাচ্চাটা কি পরিমাণ রিজার্ভ হয়। ক্লাস 5 এ একটা বাচ্চা কি পরিমাণ রিজার্ভ হয়ে যায়, কিন্তু ও কিন্তু রিজার্ভ না, ও যথেষ্ট পরিমাণ এক্সট্রোভার্ট, যথেষ্ট পরিমাণে মিশুক, যথেষ্ট পরিমাণে মেধাবী। এবং আমি টোটাল আমার কমিউনিটির যতগুলি মানুষের সাথে আমি মিশেছি, যতজন মানুষের সাথে আমি কাজ করেছি, যথেষ্ট পরিমাণ মেধাবী। প্রত্যেকের মেধার ভার মানে আমার চাইতে মেধাবী। আমি সেটা আসলে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ মেধাবী। কিন্তু সুযোগ এবং স্কুলে যে বুলিং, মানে একটা সময় গিয়ে তারা স্কুলে যেতে ইচ্ছে করে না, ড্রপ আউট হয়ে যায়। সে খোঁজে এই বুলিং, সে কিভাবে বুলিং থেকে রেহাই পাবে, কিভাবে। আমি আবার আমার স্কুল জীবনে ফিরে যাই। আমি বললাম না, আমি আমার নাম ভুলে যেতাম। আমার হোল স্কুল জীবনে আমি আমার শৈশব ফিরে পেতে চাই না, আমি আমার ছেলেবেলা ফিরে পেতে চাই না। হ্যাঁ, আমার ছেলেবেলাটা এতটা বিধ্বস্ত, হ্যাঁ, যদি ওটাকে আমি এলোমেলো মেয়েবেলা বলি, হ্যাঁ, কিন্তু এতটা বিধ্বস্ত। আমার আমার প্রত্যেকটা স্মৃতি আমাকে এমন ভাবে পীড়া দেয়, আমি আমার ছেলেবেলা ফিরে পেতে চাই না, কোনোদিন পেতে চাই না। তো সবশেষে আমার একটা লক্ষ্য ছিল যে এই সবকিছুর প্রতিশোধ আমাকে নিতে হবে। সেটা কিভাবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। এবং প্রমাণ কিন্তু আমার পিছু ছাড়েনি। হ্যাঁ, আমি যেখানেই পা দিই সেখানে গিয়ে আমার নতুন করে একটা স্ট্রাগল ফেস করতে হয়। বাট আম ফাইটিং। হয়তো সেই ফাইটটা কখনো মুখ বন্ধ করে করতে হচ্ছে, কখনো চুপচাপ থেকে করতে হচ্ছে, কখনো আওয়াজ দিয়ে জানান দিয়ে করতে হচ্ছে যে আমি আছি ভাই, এত মাথায় ওঠার কিছু নাই। মানে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয় প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত। কিন্তু সেই জায়গায় মানে আমি যদি আমার ছেলেবেলা আমি বারবার ফ্ল্যাশব্যাক যদি আমি করি, আমার কোনো বন্ধু নাই। আমার স্কুল লাইফের আমার আমার মনে আছে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি একদম স্পষ্ট করে বলি টুম্পা, সে একটা মেয়ে ফ্রেন্ড। আমার সেই ছেলেবেলার একটা ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড ছিল রাজু, রাজু ড্রপ আউট হয়ে গেছে। মানে ওর মা মারা যাওয়ার পরে রাজুর সাথে আমার অনেক গ্যাপ, আমরা ভালো ফ্রেন্ড ছিলাম। হ্যাঁ, তারপরে রাজু ড্রপ আউট হয়ে যাওয়ার পরে আমি আবার একলা, এরপর টুম্পা, তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম, গ্রুপ চেঞ্জ হয়ে গেল, আমি সায়েন্সে পড়লাম, টুম্পা আর্টসে পড়লো, একটা গ্যাপ তৈরি হয়ে যায়। হ্যাঁ, পড়াশোনার চাপ বাড়তে লাগলো, আমি ঢাকা চলে আসলাম, আমার ফ্রেন্ড নাই, আমার বন্ধু নাই। আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ বন্ধুহীন একটা জীবন, একটা মানুষের কতটা লোনলি, মানুষ কতটা নিঃসঙ্গতায় ভোগে। সেই সময় তো আমিও খুঁজছি আমার মতো একটা মানুষ। আমার ফ্যামিলি আমাকে এইভাবে আটকে রেখেছিল, এইভাবে, যে জন্য আমি আমার কাজিন পর্যন্তই আমি ঠিক ছিলাম, আমার বাইরে আসলে ওই পরিমাণ জায়গা আসলে হয় নাই। আমি যতখানি যা কিছু ফেস করেছি ফ্যামিলি ছাড়ার পরে, আমার লাইফে যতগুলি অ্যাক্সিডেন্ট, আমার লাইফে যত যা কিছু, সবকিছু আমার পরিবার ছাড়ার পরে। আমার পরিবার যতদিন আমার জীবনে ছিল ততদিন আমি সেফ ছিলাম। হ্যাঁ, পরিবারে থাকার পরেও আমার সাথে একটা বাজে ঘটনা ঘটেছে, কিন্তু সেই জায়গাটা আমি অনেক ছোট, অন্যান্য আর সবার মতো যা যা ফেস করতে হয় আমাকে করতে হয়নি, কারণ আমার ফ্যামিলি কনসাস ছিল। আমার মা হয়তো বুঝতো আমার আর 5টা বাচ্চা আছে, এই বাচ্চাটা আলাদা, ওর টেক কেয়ারটা আমার ভালো করে করা উচিত। সন্ধ্যা হলে আমার পড়তে বসতে হইতো, যাই হোক না কেন, যত ঝড়ই উঠুক না কেন পৃথিবীতে, মাগরিবের আজান দেয়া মানে ঘরের বাইরে আমার বের হওয়া নিষেধ। আমি ওই নাই, আমার পৃথিবীটাই এতটুকু একটা পৃথিবী, একেবারে এতটুকু একটা পৃথিবী। আমার আমার আমি 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 বন্ধু পেয়েছি একদম গুনতে পারি আমার কয়টা ফ্রেন্ড। আমি রাজুর কথা বললাম, রাজু লাইফ দেখতেছি কিনা আমি জানি না, টুম্পা আমার স্কুল লাইফে, তারপরে যদি আমি আমার বন্ধুর কথা বলি, শ্রাবণ। মানে আমার জীবনে আমি বলতে পারি না আমার বন্ধুকে, মানে আমার ভিতরের জায়গাটা আমি চিৎকার দিয়েও কোনোদিন আমি কাউকে বলতে পারি না আমি মানুষটা এরকম, আমাকে একটু বোঝো, সবসময় আমাকেই বুঝতে হবে। মানে মাথার দিব্যি দিয়ে রেখেছে আমি ওনার জন্য নবী রাসূল, আমি ওই নিয়ে আসছি, আমারই বোঝা লাগবে পৃথিবী সব বালা মুসিবত আমার উপর দিয়ে যাবে এবং আমাকেই ম্যানেজ করতে হবে। এবং তারপরে হচ্ছে গিয়ে আমি কাউকে বলতেও পারবো না, সেটা কমপ্লেইন হয়ে যাবে। হ্যাঁ, আমি বলতেছি মানে আই এম নট স্মার্ট, আমি অ্যাডজাস্ট করতে পারছি, ব্যাপারটা এটা। সো আসলে ড্রপ আউটের কারণই ওইখানে। পরিবারকে যদি আমরা আমরা যদি অ্যাটলিস্ট পরিবারে যদি থাকার জায়গাটা নিশ্চিত করতে পারি, শিক্ষা হবেই। কারণ কোনো পরিবারের বাবা মাই কোনোভাবেই চাইবে না তার সন্তান নিরক্ষর থাকুক, অ্যাটলিস্ট 2020 সালে বাংলাদেশে। তো দেখুন, কোনোভাবে যদি আমরা মাধ্যমিকটা পার করতে পারি, ন্যূনতম মাধ্যমিক পার করতে পারলে আমার মনে হয় এই যে ড্রপ আউট বারবার করে যেই
জায়গা আমরা মানে একটা পরনির্ভরশীল জীবন, আমার মনে হয় না এই জায়গা খুব বেশি ফেস করতে হবে। আমরা এই সীমাবদ্ধতার কথাটা শুনতে আর শুনতে শুনতে আমাদের আরেকটা জিনিস মাথায় মানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে চলে এলো, সেটা হচ্ছে এই যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাই, যে আপনি যেমনটা বললেন বুলিং এর শিকার হচ্ছে, বাধার শিকার হচ্ছে, এতে তো মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি আমরা দেখতে পেয়েছি ভীষণ। সুইসাইডাল টেন্ডেন্সি, আমরা দেখেছি সুইসাইডাল টেন্ডেন্সি অনেক ক্ষেত্রে সেটা হয় আত্মঘাতী, অথবা অনেক ক্ষেত্রে আবার সেটা হয় আক্রমণাত্মক, মানে অনেকে আত্মঘাতী হয়ে যায়, অনেকে আক্রমণাত্মক হয়ে যায়। এই জিনিসটা আসলে ডিপেন্ড করে তার ক্যারেক্টারিস্টিক্স এর উপর, তার নিজস্বতার উপরে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সুইসাইডাল হয়, মানে আত্মঘাতী হয়। হয়তো সে নিজের জীবনটা শেষ করে দেয় না, বাট নিজেকে অন্যভাবে ক্ষতিগ্রস্ত করে। আবার অনেককে দেখা যায় ড্রাগ এডিক্টেড হয়ে যায়, অনেককে দেখা যায় যে ও এমন কিছুতে ইনভলভড হয়ে যায় যেটাতে হয়তো সে সুস্থ স্বাভাবিক অবস্থায় হতো না, অনেক ক্রাইমের সাথে অনেক সময় ইনভলভড হয়ে যায়। এই যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা, এটাতে আমরা শুরুতেই বলে দিতে চাই যে এটাতে কোনোভাবেই আহ, যারা ভিকটিম তারা দায়ী নয়, এটার জন্য দায়ী হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র তারা যারা এই অবস্থা সৃষ্টি করছে, এই সমাজ ব্যবস্থা এবং আমরা সকলেই মিলে। তো তারপরেও সেই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম, আপনি কি বলেন এই বিষয়গুলো নিয়ে? আমি যেদিন থেকে নিজেকে চিনলাম এবং নিজেকে বোঝার চেষ্টা করলাম, সেদিন থেকে আমি আমি এই জায়গায় এসে উপনীত হচ্ছি যে আমি যা যা ফেস করেছি আমি চাই না একটা শিশু কোনোদিন ফেস করি। সেটা আমি সবসময় বলি এবং সেই জায়গা থেকেই মূলত কাজ করা। তো করোনার সময়কালীন থেকে এখন পর্যন্ত আমি কথা বলি মানুষের সাথে, প্রচুর কথা বলি, প্রচুর কথা বলি, প্রচন্ড কথা বলি, কারণ আমি মানুষ ভালোবাসি। আমি মানুষের জীবনে গল্প হতে চাই এবং আমি সেই মানুষটাকে খুঁজি, আমি সেই রকম শিশিরটাকে খুঁজি যে শিশির ছেলেবেলায় যা যা ফেস করেছে কাউকে বলতে পারছে না, সেই শিশিরকে খুঁজি। থ্যাংক ইউ অমিত মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। এই উই আর সরিটা আপনি অ্যাকচুয়ালি প্রাউড পাবলিক, অফ হিম, ইয়া উই আর প্রাউড অফ এক্স্যাক্টলি, হিম। এক্স্যাক্টলি। এবং আপনাকে দেখে প্যাট্রিয়ার্কাল পুরুষদের শেখা উচিত। আপনি পাবলিক স্পেসে এসে যখন আপনি বলতে পারছেন, সো এই জায়গাটাতে আসলে আসলে আমাদের আশাটা, আমরা আসলে দিন শেষে এখানেই আসতে চাই, এখানেই আসতে চাই। অনেক শিশিরা ভ্যানিশ হয়ে যায়। সো যেখানে ছিলাম সেটা হচ্ছে মেন্টাল হেলথের জায়গা, মানে এবং করোনার সময়কালীনটাতে আমি আমি অনেক মানে আমি কখনো আমার স্প্যাম দেখি না। আমার আমার ফেসবুকে ২টা পেজ, একটা ফেসবুক আইডি, আগের আইডিটা ভ্যানিশ হয়ে গেছে, আমি আর ফিরে পাইনি। আমি সবসময় চেষ্টা করি আমার কমিউনিটি সেই মানুষটাকে খোঁজার, সে যে কোনো সেক্সুয়াল ওরিয়েন্টেশনেরই হোক না কেন, বাট সে কথা বলতে চায়, কারণ কথা বলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কথা বললে অনেক কিছু সমাধান হবে। আমি রাত ৩টায়ও কথা বলি, আমি ভোর রাতেও কথা বলি। এবং করোনার পর থেকে আমি কখনো ফোন বন্ধ করে ঘুমাই না। আমি ডাটাটা হয়তো অফ করি, কারণ নিজেরও তো মেন্টাল হেলথের খেয়াল রাখতে হয়, যেহেতু একটা জায়গায় কাজ করি, অনেক রেসপন্সিবিলিটি। তো সেই জায়গা থেকে আমি কথা বলি, আমি হেটারোসেক্সুয়াল মানুষদের সাথে কথা বলি, আমি ডিফারেন্ট সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মানুষের সাথেও কথা বলি, আমি কমিউনিটি মানুষের সাথেও কথা বলি। এবং যেটা হয় দিন শেষে একটা মানে আধার কালো একটা মানে মেঘ জমলে আকাশে যেরকম হয় এখনই বৃষ্টি পড়বে পড়বে, সেই অবস্থা থেকে আমি শরতের একটা ফুরফুরা উড়ন্ত মেঘ বা মানে একটা নীল আকাশ দেখতে পাই। আমি 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 ওই জায়গাটায় চেষ্টা করি। এবং প্রথম যখন আমি আমি ৪ বার সুইসাইডের অ্যাটেম্প নিয়েছি। দেখেন, ৪ বার, একবার না, ২বার না, ৩বার না, ৪ বার। আমি একবারও মরি নাই। হ্যাঁ, তখন হয়তো বা আমি অনেক বুদ্ধ ছিলাম, আমাকে বোঝানোর মতো কেউ ছিল না, বা দিন দিন ফ্রাস্ট্রেটেড হচ্ছিলাম, দিকভ্রষ্ট হচ্ছিলাম। পাশে বলার মতো সেই মানুষটা ছিল না যে ডোন্ট ডু ইট, সেই মানুষটা ছিল না, আসলেই ছিল না। থাকলে হয়তো বা ছাগলের মতো মানে ৪ বার এই কাজটা নিশ্চয়ই করতাম না। আরে বাবা, আমি মরলে কার কি হইতো? কারো কিছুই হতো না, বরঞ্চ সেই সব বুলিং করা মানুষগুলি মানে ভালো থাকতো। আমার আজকে খুব মানে আমার খুব আমার 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 ডিপার্টমেন্টের সেই সেই আমার টিচারের যে কলিগের মেয়েকে খুব দেখতে ইচ্ছা করতেছে, সে কি কি মানে উদ্ধার করছে, কোন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে জব করে। আমার খুব দেখতে ইচ্ছা করে যে যে সে যে টিচারের পেপারটা নিয়ে যে মাসটা ক্যারি করলো, সেটা দিয়ে আসলে সে কোন মানে কোন মহাভারত খান লিখছে, আসলে খুব দেখতে ইচ্ছা করে। আমার এটাও দেখতে ইচ্ছা করে আমাকে যে বুলিং করতো যেই মানে চেয়ারম্যান বা মেম্বারের ছেলেরা, তো দিন শেষে আসলে তারা আসলে কি কি উদ্ধার করছে, সমাজের কোন কাজে তাকে লাগছে, সে আসলে কি কি করছে। সে শুধু একটা জিনিস পারছে, আমার ছেলেবেলাটা নষ্ট করতেছে। হ্যাঁ, মানে আমাকে সোসাইটির সামনে এগ্রেসিভ একটা পার্সোনালিটি মানুষ হিসেবে তৈরি করতে পারছে। সো তো সেটা দিয়ে আসলে দিন শেষে কিছুই হয় নাই। তো আমি আমার জায়গায় আছি, বাট দিন শেষে কি মানে আমি যখন দেখি আসলে আমি এখন খুব হাসি, খুব হাসি। একটা সময় খুব কষ্ট পেতাম, কিন্তু দিন শেষে হাসি এই জন্য যে আসলে এই মানুষগুলো নিজেরাই জানে না নিজেদের কি পরিমাণ ক্ষতি করছে, নিজেরাই জানে না।
প্রথম পত্রিকায় যখন আমি করোনাকালীন সময় জয়ার আত্মহত্যার খবরটা শুনলাম, সাক্ষীরার একটা মেয়ে, সেটা কারণ হচ্ছে গিয়ে রিলেশনশিপ। সেটা কারণ হচ্ছে গিয়ে একজনকে ভালোবাসতো এবং সেই ভালোবাসার মানুষ মানে স্বয়ং সেই প্রেমিক তার সাথে বিয়ে করছে, সে সুসাইড করছে। আমার আফসোসে মরে যেতে ইচ্ছা করছিল যে জয়ের সাথে মানে আমার সাথে কোনোদিন দেখা হয় নাই, এবং সে সাক্ষীরার মেয়েটা আসলে কোথায় থাকতো কেমন, আমি পত্রিকায় পড়েছি আসলে। কমিউনিটির এঙ্গেজমেন্টটা আমার এখনো পুরোপুরি নেই, বা সবার সাথে আসলে আমার এখনো ওই রকম ভাবে পরিচিতি লেভেলটা নেই, যেহেতু গুরু শিশু পরম্পরার বা ট্রেডিশনের বাইরের একটা মানুষ। তো সেখান থেকে যখন আমার এই ফিলটা হলো যে করোনাকালীন সময় প্রেমিকের প্রতারণার দায় একটা মানুষ নিতে পারেনি বিধায় নিজের জীবনটা শেষ করে ফেলেছে। আমি মাঝখানে আইসিডিটার একটা রিসার্চের কাজ করছিলাম, এক্স্যাক্টলি ডায়াগনোজ। সেখানে একজনের সাথে কথা বলতেছিলাম, সে হচ্ছে কি একজন ট্রান্সকে ভালোবাসতো। ট্রান্সকে ভালোবাসার পরে তার ফ্যামিলি মেনে নেয় নাই বলে সেই সুস্থ ছেলেটা একটা সময়, যে ট্রান্স যিনি ছিলেন সে মানে ইন্টারনাল মাইগ্রেশন করেছে, সে হয়তো বা মনের দুঃখে বা কষ্ট অন্য কোথাও চলে গেছে, তাকে খুঁজে পাওয়া যায়। সেই কষ্টে সেই ছেলেটা ড্রাগ নেওয়া শুরু করলো। একটা হেটারোসেক্সুয়াল ছেলে একজন ট্রান্স উইমেনকে ভালোবেসে নিঃস্ব হয়ে বাবার ধনী দুলাল, সে ড্রাগ অ্যাডিক্টেড। আমি কিন্তু একেবারে বেপরোয়া ভাবে ছেলেদের দোষ দিচ্ছি না, ভালোবাসতে অনেক মানুষ আছে। আবার উল্টো ভাবে আমারই ফ্রেন্ড ধরেন, সে এরকম একটা প্রেমে পড়েছে, এবং যে ছেলে প্রেমে পড়েছে সেই ছেলে তাকে ইকোনমিক্যালি সোশ্যালি বিভিন্ন ভাবে তাকে ইউজ করতেছে, বা সেই ছেলের মাঝখানে যে এটাকে আসলে কি বলা যায়, কিউরিসিটি, মানে সেক্সুয়াল যে কিউরিসিটি থাকে না আসলে। আমাদের সোসাইটিতে নর্মালি মানুষ তো পিনোভেজানাল সেক্স ইউজ টু, ইন্টারকোর্সে ইউজ টু। তো এই মানুষগুলির সাথে সেক্স করলে না জানি কত মজা, হ্যাঁ, বা এই মানুষগুলির সাথে না জানি মিশলে কি পরিমাণ আনন্দ পাওয়া যায়, বা এই মানুষগুলির ঠকানো খুব সহজ, কারণ এটা ফ্যামিলি থেকে বিতাড়িত, এটা সোসাইটিতে অ্যাকসেপ্টেড না। এদেরকে রেপ করলে কেউ গিয়ে মানে মামলা করতে যাবে না, বা মানে কোনো মামলা হবে না, কারণ এদের সোসাইটিতে ওই পরিমাণ স্ট্যান্ড নাই। ট্রান্সজেন্ডার রেপ যে কি পরিমাণ, কি কোন জায়গায় রেশিও আসলে আমরা আমরা বলি না, কোনোদিনও বললে কিছু হবে না, হয় না আসলে, কারণ এখন পর্যন্ত ওই জায়গায় আমরা যেতে পারি না, আমরা তো বলতেই পারি না আমরা মানুষ, সোসাইটি আমাদেরকে গৌণ, আমাদেরকে একটু মান সম্মান দেওয়ার চেষ্টা করো যে আমরা মানুষ, ওই জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারি। আমরা যারা কাজ করছি আমরাও আসলে কমিউনিটির জন্য এখন পর্যন্ত ওই জায়গা তৈরি করতে পারি। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যাপে। আপনি তো মেইনস্ট্রিমের যারা নর্মালি মানুষজন যারা রয়েছে তারা কিন্তু একজন কাউন্সিলর কোথায় বসেন, কি কি সার্ভিস পাওয়া যায়, বা আমার এই প্রবলেমটা হচ্ছে তাহলে আমার একজন কাউন্সিলরের কাছে যাওয়া উচিত, এই ফিল, এই বোধ বা এই অ্যাকসেপ্টেন্স আছে। কিন্তু দেখেন আমার কমিউনিটির কোনো মানুষ যদি এরকম একটা ভালনারেবল সিচুয়েশনে ভোগে বা এরকম একটা অবস্থার মধ্যে যায়, তার কথা শোনার মতো কিন্তু কেউ নাই। ঢাকা শহরে আমরা যারা বাস করছি, বা আমরা আমাদেরকে যারা মানুষ চিনে বা আমরা যাদেরকে চিনি, হয়তো আমরা সেই কয়েকজন মানুষ ব্যক্তিগত পরিচয় সূত্র ধরে কয়েকজনের কাছে যাওয়ার অ্যাবিলিটি হয়তো আমাদের আছে। কিন্তু আমার যে বোনটা সাক্ষীরা আজকে সুইসাইড করলো, সরি আজকে না, যেই করোনাকালীন সময়, ওর তো কারো কাছে যাওয়ার জায়গা ছিল না। ও যদি কারো কাছে যেতে পারতো তাহলে নিশ্চয়ই সুইসাইড করতো না, তাই না? তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আবার কোনো কোনো বোন প্রতারণার শিকার হয়ে ড্রাগ নিচ্ছে, কোনো কোনো বোন জীবন থেকে মুখ ফিরিয়ে নিয়ে সুইসাইড করছে, কেউ কেউ কি বলবো এটাকে আসলে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে। মানে কারণ একটা মানুষ কখন অপরাধমূলক কাজ করে বা কর্মকাণ্ডের দিকে ধাবিত হয় যখন ওই মানুষের কাছে জীবন বোধটাই নাই। একটা মানুষের কাছে যখন জীবন বোধ থাকে না, সেই মানুষের কাছে তখন যা যা তার মনে হয়, যা তার ইচ্ছে হয় সে তাই করে। তো আমার এখন যেটা ফোকাস সেটা হচ্ছে গিয়ে কমিউনিটির যে বোনেরা আছেন, যারা যে মানুষগুলি রয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানসিক পীড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা যারা আসলে মনে হচ্ছে একটা গল্প করার মানুষ চাই, কারণ শিশুদের জীবনে তো কেউ থাকে না, শিশুদের কথা শোনার মতো আসলে মানুষের সংখ্যা খুবই কম। আমার জীবনে আমি খুব ভাগ্যবান, হ্যাঁ, যে আমি কিছু কিছু মানুষ পেয়েছি, মানে কিছু কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে। মানে এখানে যদি আমি আমার দিক কথা না বলি, হুমায়রা, মানে একটা সময় ওর সাথে আমার পরিচয় হয় যে সময়টাতে আসলে আমার জীবনে খুবই ভালনারেবল সিচুয়েশন। ওর সাথে দেখা না হলে বা কথা না হলে আমি আমাকেও চিনতাম না।
হ্যাঁ, সো আমার জীবনে এই মানুষগুলির সাথে আমার পরিচয় হয়েছে, আমার দল, আমার থিয়েটার আমাকে মানুষ করেছে। আমি যদি বলি যে আমার 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 বেঁচে থাকার অবলম্বন বা আমার আমার রিপ্রেজেন্টেশন, আমাকে মানুষ করা যদি বলি, যদি বলি আমি, হ্যাঁ আমি আকারে মানুষ কিন্তু মানবিক মানুষ যদি আমি বলি, আমার ভিতরে যত ভালো গুণ, হ্যাঁ একজন মানুষ হিসেবে যাদের থাকা দরকার, আমাকে এসব ফ্যামিলি শিখায় নাই, কারণ সেই সুযোগটা আমি হয়তো বা পাইনি, বা আমাকে সমাজের কাছ থেকে আমি পাইনি। আমার দেখা গেছে যেটা সেই জায়গাটা আমি আমার থিয়েটারের কাছ থেকে পেয়েছি। আমার থিয়েটার আমার জীবনে না থাকলে কোনোদিনও আমি 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 আমাকে চিনতাম না। তো এই সুযোগ তো আমার সেই মফস্বলের বোনটা, আমার সেই গ্রামের বোনটা পাচ্ছে না। তো সে এই অবস্থার মধ্যে দিয়ে যায়, এবং সোসাইটি হচ্ছে মানে জাতা কলের মতো যখন একটা মানুষকে পেশে দেখে, মানে কতক্ষণ নেয় একটা মানুষ, যে যখন আর নিতে না পারে সে তো তখন পুশব্যাক করবেই, তো রিয়াক্টটা সে তখনই করে। সোসাইটির মানুষজন খুব সহজভাবে তাদের নিয়ে কথা বলে, চোখে আঙুল দিয়ে দেখায় সে রিয়াক্টিভ, সে আচরণ জানে না, সে বাজে ব্যবহার করে। একটা বারে কি আমরা কখনো চোখটা বন্ধ করে কখনো কি ভাবি এই মানুষগুলি কি খালি খালি মিসবিহেভ করে? হাতের পাঁচটা আঙুল সমান না, আমি সবসময় বলি। আপনাদের পুরুষ মানুষও তো ধর্ষণ করে, সব পুরুষ কি ধর্ষণ করে? আজ পর্যন্ত তো কোনোদিন আমি আমার কমিউনিটি কোনোদিন শুনি না যে আমার কমিউনিটি একটা মানুষ রেপ করছে। বরং আমরা রেপ হয়েছি অসংখ্যবার, আমরা মুখ বন্ধ করে সহ্য করি, বলি না কাউকে, কারণ আমাদের ওই জায়গায় নাই। কিন্তু মানে এখন হাতের পাঁচটা আঙুল যেহেতু সমান নাই, পাঁচটা মানুষ পাঁচ রকম। আমি কাজ শুধু আমার মতো করে কথা বলবো, আমার এক্স আর একটা ফ্রেন্ড ওর মতো করে বলবে, ওয়াই ওর মতো করে বলবে। মেইন স্ট্রিমে যখন আপনারা ইনক্লুশন বলবেন, ইনক্লুসিভ সোসাইটি তৈরি করার চিন্তা করবেন, তখন শিশুদের জন্য শুধুমাত্র রাখবেন বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, বিসিসি ম্যাটেরিয়াল বানাবেন শুধু শিশুদের জন্য, আর আপনারা হচ্ছে গিয়ে শিশুদের জন্য তৈরি করা প্রজেক্টে বিদেশ যাবেন। হ্যাঁ, এবং তারপর নিজেদের ক্যারিয়ার ভারী করবেন। তারপর হচ্ছে আপনারা আরো ডিফারেন্ট অর্গানাইজেশন করবেন। তারপর হচ্ছে গিয়ে শিশুদেরকে নিয়ে বিভিন্ন থেকে আর্টিকেল লিখবেন, কারণ আপনি লিখতে পারেন। তারপরে আপনি যদি জার্নালিস্ট হন বা আপনি যদি ডকুমেন্টারি মেকার হন, তাহলে আপনি সবসময় খুঁজবেন, সুযোগ খুঁজবেন কখন শিশুদেরকে হট একটা টপিক আনা যায়। কিন্তু আপনি বিনিময়ে শিশুদেরকে ইউজই করে যাবেন দিনে দিনে। শিশু রেপ করবেন নাকি আপনি রেপ করবেন? হ্যাঁ, শিশু তো নবী রাসূল না যে আপনি সবসময় ওকে নিয়ে আসে বসে থাকবেন আপনার সামনে। ওকে আপনি ইউজ করতে 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 দেয়ালের শেষ সীমানা চূড়ান্ত ছেড়ে ফেলে দিবেন। তো ও তো একটা মানুষ ভাই, রক্ত মাংসে করে আপনার মধ্যে মানুষ। ওর হাত পা কাটলে আপনার মধ্যেই রক্ত বের হয়। আপনারা তো সেটা কখনো বোঝার চেষ্টা করেন না। আপনারা শুধু দেখেন শিশিরা রিয়াক্টিভ, শিশিরা আচরণ জানে না। শিশিরতে কি কখনো আপনি ডেকে আচরণ শিখাইছেন? বলতে পারেন আপনি? যারা শিখাইছেন তারা একটু বুকে হাত দিয়ে বলেন তো তাদের সাথে শিশিরা কোনটা খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, হয়তো পরিস্থিতির পরিপ্রেক্ষিত আমরা যে করি না তা তো না। মানুষ দুইটা হাড়ি পাতিল যদি এক জায়গায় থাকে, সেখানে অনেক সময় অনেক কিছু হয়, অনেক কিছু হয়। একটা মেইন স্ট্রিম সোসাইটির মানুষও তো অনেক ভুল করে, আমি তো তার চোখে আঙুল দিয়ে প্রমাণ করি না যে তুমি ভুল করছো। আমরা তাদের সুযোগ্য জায়গা দেই, তাকে নিয়ে কাজ করার স্পেস ক্রিয়েট করি। আপনি একটা মানুষকে নিয়ে ইনক্লুসিভ সোসাইটি তখন আপনি করতে পারবেন যখন আপনি তাকে স্পেস দিবেন, আপনি তাকে খেলার জন্য মাঠ দিবেন, তাকে খেলা শেখাবেন, তারপর তাকে খেলতে বলবেন। তা না করে আপনি তাকে যদি একটা ব্যাটার বল দিয়ে মাঠে নামাই দেন, বাট তার জন্য খেলার মাঠ নাই, তাকে খেলা কি জিনিস শিখাইলেন না। মানে আমি সবসময় যেটা দেখি, একটা বাচ্চাকে আপনি বাথরুম ব্যবহার করে শেখাবেন, তারপর তো তাকে বলবেন যে বাথরুম নোংরা করতে হয় না। হ্যাঁ, আমরা তো সেই জায়গাগুলি করি না, আসলেই করি না। ব্যারিয়ারের জায়গা এখানে, এবং মেন্টাল হেলথ সেখানে অনেক দূর ভাই, আপনি বুঝতে পারছেন আমরা কোথায় আছি অবস্থানগত দিক থেকে? হ্যাঁ, আমিও বুঝতে পারছি। মানে এখানে শুধু মানে এই শুধু যে তাদের প্রতি মেন্টাল হার্মটা করা হচ্ছে, মেন্টাল, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল, এডুকেশনাল, ইনস্টিটিউশনাল সব ধরনের ক্ষতিটা যে তাদের সাথে করা হচ্ছে শুধু তাই না, সেই ক্ষতিটাকে চক্রবৃদ্ধি হারে বাড়ানো হচ্ছে, এবং একদম। সেই ক্ষতিটাকে উপশম হওয়ার কোনো সুযোগ না দিয়ে বরং আরো বেশি করে সেটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, খুঁচিয়ে 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 খুঁচিয়ে। এবং তারই একটা উদাহরণ হচ্ছে এই যে যেমনটা আপনি বললেন, আপনি তো বলেই দিয়েছেন, আমি জাস্ট রিপিট করি একটু, যে জিন্দেগিতে কোনোদিন এরকম কাউকে দেখি নাই, আচ্ছা দেখি তো কেমন, এদের সাথে মিশলে কেমন লাগে, আচ্ছা দেখি তো এদেরকে আচ্ছা এরা তো তার ভালো মানে লাগে। মনে হয় লুকিয়ে বসে আছে, মানে তাদেরকে এক্সপ্লয়েট করার জন্য, বিশেষত ভালো লাগে। ফিজিক্যালি, বিশেষত একদম। ফিজিক্যালি, এবং আরো স্পেসিফিকলি বললে যে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করার ধান্দায় থাকে অনেকে। আমি সরাসরি এইভাবেই কথাটা বলতে পারি। এবং সত্যি বলতে আমিও এই ধরনের অনেক ঘটনা দেখেছি যেখানে মানে খুব শুরুতে আসবে ভালোবাসার কথা বলে একেবারে ফাটিয়ে দিচ্ছে, ভালোবাসা উপচে পড়ছে, হোয়াট ইজ লাভ, নিঃস্বার্থ ভালোবাসা। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে তোমাকে তো আমার ফ্যামিলি মেনে নেবে না, তুমি তো আসলে সত্যিকারের মেয়ে নও, বা তুমি তো আসলে কিন্তু প্রেম সত্যিকারের, করার আগে কিন্তু এগুলো একদম মনে থাকে না। বিশ্বাস একদম করেন, মনে প্রেম থাকে। করার আগে কোনোদিন মাথায় আসে না।
একদম তখন খুব মজা লাগে, তখন খুব মজা লাগে। কিন্তু ভাই এখানে আরেকটা ইস্যু না বললেই নয়, তাহলে সেটা আসলে হুম। পাপ হবে। এই পাপটা নিশ্চয় আমাদের করা উচিত না। সেটা হচ্ছে গিয়ে ভালোবাসতেও কিন্তু আসে মানুষ, পুরুষ আচ্ছা। মানুষে, সে হেটারোসেক্সুয়ালও হতে পারে বা ডিফারেন্ট সেক্সুয়াল ওরিয়েন্টেশনেরও হতে পারে, ভালোবাসতেও আসে। কিন্তু যে মানুষটা ভালোবাসতে আসে, তখন তাকে পেছন থেকে টানার জন্য ফ্যামিলি, তারপরে হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরকম নানা ধরনের ব্যারিয়ার থাকে। আপনি চিন্তা করেন, আমি যে ফ্রেন্ডের কথা বলছিলাম, যে একজন ট্রান্সকে ভালোবেসেছিল, এবং সেই রিসার্চ আমি 16তে করেছি, 16তে রিসার্চ করেছি ওই কাজে আমি 2020। আমার মাথায় কিন্তু ওই চেয়ারটা এখনো ভাসে। একজন প্রভাবশালী বাবার ঘরের সন্তান, সে রাস্তায় ঘুমায়, সে ইনজেক্টিভ ড্রাগ ইউজার, শুধুমাত্র একজন ট্রান্সজেন্ডার উমেনকে ভালোবেসেছিল, তাকে পায় নাই। সো এরকম ভালোবাসার গল্প কিন্তু আছে, যে পুরুষ মানুষ আসলেই ভালোবাসতে চায়, কিন্তু সেটা সোশিও ইকোনমিক সিচুয়েশন এবং আমাদের যে ফ্যামিলি, মহান পরিবারের যেই রিচুয়াল নিয়ম, বউ হইতে হবে হরিণীর মতো চোখ, চমড়া ফর্সা, বংশ বিস্তার করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, মানে এই যে প্যাট্রিয়ার্কাল যে থিঙ্ক, তো এই বউয়ের মতো তো বউ আমরা না ভাই, আমি তো সেরকম বউ না, আসলেই না। তো সেই ক্ষেত্রে নিজের ফ্যামিলি মেনে নেয় না, তাহলে আরেকটা ফ্যামিলি ছেলে বউ হিসেবে কিভাবে মেনে নিবে? তো আমরা আসলে অতখানি উদার জায়গায় কোনোদিনও ভাবি নাই, এখনো পৌঁছাইতেই পারি নাই। তো এই জায়গাগুলি থাকছে, ভালোবাসতে আসলেও বাসতে পারছে না, ব্যাপারটা হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে আমরা উম, অনেক রকম বাধার কথা শুনলাম, অনেক রকম বিপদ আপদের কথা শুনলাম, অনেক রকম নেগেটিভিটির কথা শুনলাম। আমরা আরেকটু শুনি, যদিও এই জিনিসগুলো কষ্টের কথাগুলো বারবার মনে করিয়ে দেওয়াটা আসলে কষ্টকর হলেও কিছু করার নেই, কারণ এগুলো তো কাটিয়ে উঠতে হবে। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন, আমরা যদিও অনেকেই ফিল করতে পারি না, তাই আপনার মুখ থেকেই আমরা শুনতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছে এই মানুষগুলো, অনেক কিছু থেকেই, শুধুমাত্র যে সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে তা না, আইনগতভাবে বঞ্চিত হচ্ছে, মানে নিয়ম করে দিয়ে বঞ্চিত করা হচ্ছে। সেই রকম কোনো দিক কি আপনি তুলে ধরতে পারেন এই মুহূর্তে একটু আমাদের সামনে, যে কি কি করার অধিকার নাই, বা এই অধিকারগুলো অর্জনের বাধাটা কিরকম, আর সেই বাধাটাই বা কিভাবে কাটিয়ে ওঠা যায়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। আহ, প্রথম কথা এই মধ্যে যেটা আমার মনে পড়ছে সেটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট। যেমন বায়োলজিক্যালি মেল ট্রান্সজেন্ডার উইমেন, তাদের সার্টিফিকেট মেল, এবং তাদের ওরিয়েন্টেশন বা জেন্ডার আইডেন্টিটি উইমেন, সেক্ষেত্রে সার্টিফিকেট পরিবর্তন হচ্ছে না। সার্টিফিকেট পরিবর্তন যেহেতু হচ্ছে না, এনআইডিতে একটা ঝামেলা হচ্ছে। এনআইডিতে যেহেতু পরিবর্তন হচ্ছে না, জন্ম নিবন্ধন পরিবর্তন হচ্ছে না, তো কোনোভাবেই যেহেতু সবকিছু পরিবর্তন হচ্ছে না, তার মানে হচ্ছে গিয়ে সার্টিফিকেট কাজে লাগতেছে না। যারা আমরা পড়াশোনা করেছি, তো বাস্তবে তাদের কি পদক্ষেপ নিতে হবে? ভাইয়া আসবো, আমি আপনার কমেন্টে আসবো। এই ভাইয়া ওই কমেন্টে একটু ক্লিক করে, হ্যাঁ। না, উনি আসলে আর কোনো একজন এক্সট্রিমিস্টকে উনি হয়তো মানে জবাব দিচ্ছিলেন যে তাদের জন্য পদক্ষেপ তারা নিজেরা কেন নেবে, যেই সোসাইটি তাদের সমস্যা তৈরি করছে তারা সেই পদক্ষেপ নিতে পারে না, লজ্জা লাগে না? তা অত্যাচারীদের হয়ে আপনি দালালি করতেছেন, মানে কোন এক এক্সট্রিমিস্টকে আর কি উনি জবাব দিয়েছেন, কৈস আলী ভাই। আচ্ছা, মনে হয় আহ, ওনার কোনো একটা খারাপ লাগা থেকে বলেছে উই ক্যান স্কিপ। হ্যাঁ, হ্যাঁ, ওকে, আমরা হ্যাঁ, যেখানে ছিলাম হ্যাঁ। সেটা হচ্ছে গিয়ে আহ, মানে আসার কথা যদি বলি, সেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে সমাজসেবা অধিদপ্তর ডিজি মহোদয়ের সাথে আমাদের মিটিং হয়েছে। তো সেখানে হচ্ছে গিয়ে 2021 সেন্সাসে কিভাবে কমিউনিটিকে ইনক্লুড করা যায় এবং একটা ফিক্স ডেফিনেশন করা যায়। ডেফিনেশন বলতে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে হিজড়া, মানে প্রপার একটা ডেফিনেশন, কে বা কারা কেমন, এবং তাদের নিয়ে একটা নীতিমালা কিভাবে প্রণয়ন করা যায়, এই ধারাবাহিকতাই হচ্ছে, এবং তাদের জন্য একটা বিকল্প কর্মসংস্থান, সবচেয়ে বড় যে জায়গা। তো আমরা সেই মিটিংটা করেছি এবং আমরা খুব আশাবাদী হয়তো এখান থেকে ভালো কিছু বের হবে। তো সেই জায়গাটা রয়েছে আসলে। আর চ্যালেঞ্জের জায়গা যেটা হচ্ছে গিয়ে, সার্টিফিকেটের কথা যেহেতু বললাম, এবার আসি বিডি জবস। সেটা হচ্ছে গিয়ে মনে করেন আহ, আপনি যখন কোথাও অ্যাপ্লাই করতে চান, সেটা ডেভেলপমেন্ট সেক্টর হোক বা বিভিন্ন সেক্টরাল যে জবগুলি থাকে আমাদের যে জায়গাগুলিতে, সেইখানে তো শুধুমাত্র জেন্ডার বা সেক্স, মেল ফিমেলে সীমাবদ্ধ। বিডি জবস এর ফর্মে যখন আপনি ট্রান্সজেন্ডার উইমেন লিখতেছেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, মানে আপনার দরজাটা প্রথমেই বন্ধ। আপনি যোগ্যতার বিচার কখন করবেন? যখন আপনাকে একটা ইন্টারভিউ ডাকবে, তাই না? এখন মনে করেন আমি কোন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, কিন্তু সেখানে মেল ফিমেলে বাড়িয়ে নিচ্ছে না, তার মানে আমি অ্যাপ্লাই করতে পারছি না। আমার যোগ্যতা আছে কি বা নাই সেটা কিন্তু অনেক পরে, এই একটা চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে আহ, আমরা কমিউনিটির মানুষজন যারা এটা সংস্কৃতির সাথে জীবিকা নির্বাহের জায়গায় রয়েছে,
করোনার আগ পর্যন্ত জীবনের সিনারিওটা একরকম ছিল, করোনার পরে কিন্তু অন্যরকম। সাস্টেইনেবল লাইভলিহুড কিন্তু আমরা এখনো তৈরি করতে পারি এই মানুষগুলির জন্য। এই মানুষগুলি আসলে এখন কি করবে, কি খাবে, তাদের জন্য আসলে আমরা কি ভাবছি? সো এই জায়গাগুলিতে আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা যেতে পারিনি, এগুলি হচ্ছে চ্যালেঞ্জ। এখন যদি আমরা একটু মোটা রবিট ভাবি সম্ভাবনা, সেটা হচ্ছে কিন্তু আমাদের কমিউনিটি কিন্তু শিক্ষার হার বাড়তেছে, মানে অনেক শিক্ষিত মেয়েদেরকে আমরা পাচ্ছি যারা কথা বলতেছে বা যাদের অবস্থান পরিবর্তনের জন্য যারা নিজেরা চেষ্টা করতেছে। আমাদের কিন্তু কমিউনিটিতে অনেক এলিমেন্টস আছে, কারো পার্লার রয়েছে, সেটা বিভিন্ন ব্যক্তি পর্যায়ে সহায়তা বা সরকারি বা বেসরকারি ভাবে যারা কাজ করছেন তাদের সহায়তায়। অনেকের পার্লার রয়েছে, অনেকের গরুর খামার রয়েছে, যেটা হাবিব স্যার কাজ করছেন, উনি উত্তরণ ফাউন্ডেশনের ওনার যে নিজের ফাউন্ডেশন উত্তরণ, উনি বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন বিভিন্ন কমিউনিটির, সরি স্পেশালি আমাদের কমিউনিটি বিভিন্ন জেলায় মেয়েদেরকে আত্মকর্মসংস্থান তৈরি করে দেওয়ার জন্য। তো এখন মেয়েরা স্বাবলম্বী, তাদের পার্লার আছে, তাদের গরুর খামার রয়েছে, এবং আমাদের কেউ কেউ নিজের বুটিক আছে। তো সেই তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যেটা আমাদের আবার অনেকে নার্স, অনেকে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি, মানে আমরা কিন্তু কাজ করছি, মানে আমরা জায়গাটা চেঞ্জ করার চেষ্টা করছি, এবং আমরা সোসাইটিকে এটা প্রমাণ করার চেষ্টা করতেছি যে আমরাও কাজ করছি এবং মেইনস্ট্রিম সোসাইটির সাথে মিলে আমরা এই কাজ করতে চাই। যার দরুন হচ্ছে গিয়ে একটা র্যাপো বিল্ড আপ এবং একটা ব্রিজিং করাটা, আসলে মেইনস্ট্রিমের মানুষ একটু এগিয়ে আসে, আমাদেরকে একটু এগিয়ে আসা, কারণ হচ্ছে গিয়ে ভাইস ভার্সা, এটা আপনি আমাকে যতটুকু দিবেন আমি ঠিক আপনাকে ততটুকু দিব, এটা হচ্ছে সম্ভাবনা। এবং অনেক অর্গানাইজেশন খুবই পজিটিভ, এবং সেখানে যদি আমি এখন যে অর্গানাইজেশন কাজ করছি, আমার চেয়ারম্যান এবং আমার এক্সিকিউটিভ ডিরেক্টর ভদ্রলোক খুবই পজিটিভ, তারা চান এক্সক্লুসিভ মানে ইনক্লুশন, এবং তারা ওই স্বপ্নই দেখেন যাতে করে মানুষকে তার জেন্ডার থেকে বাইরে বের হয়ে তাকে মানুষ হিসেবে দেখান। আমার চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর সম্পর্কে বললে আসলে কম হয়ে যাবে, মানুষ দুজন এত ভালো মানুষ দুজন, এবং তারা আসলেই চান ইনক্লুশন, এবং সেই ইনক্লুশনের জন্য একটা মেইনস্ট্রিম সোসাইটির একটা মেইনস্ট্রিম অর্গানাইজেশন আমি কাজ করছি, বিং আর ট্রান্সজেন্ডার জন্য। কিন্তু সেখানে কিন্তু আমি আমার জেন্ডার উপর বেস করে কাজ করছি না, আমি কাজ করছি আমার মেধায়, আমার যোগ্যতায়। তো এরকম কিছু কিছু অর্গানাইজেশন আছেন বা আছে যারা কাজ করতে চায়। এখন সেটা হচ্ছে গিয়ে কমিউনিটির হয়ে আমাদের ওই লিয়াজু মেনটেন করাটা আসলে, এবং কারা কাজ করতে চায় তাদেরকে খুঁজে বের করা। ঠিক সেই রকম কোন কোন অর্গানাইজেশন কাজ করে, তারা আসলে একটু যদি আমাদের কাছে আসেন যে আমরা কাজ করতে চাই, ব্যাপারটা এরকম ভাইস ভার্সা, আপনি যদি না আসেন আমরা যেতে পারবো না, আসলে আপনারা কাজ করতে চান, আবার আমরাও যেতে চাই, কারণ ঠিক আমাদেরও জানান দেওয়াটা উচিত আপনারা কাজ করতে চান। তো এই সম্ভাবনাগুলি আছে। এবং আরেকটা যেটা বিরাট চ্যালেঞ্জ আমাদের জন্য, সেটা হচ্ছে গিয়ে আমরা যেহেতু একটা বিরাট জনসংখ্যা এবং বিরাট একটা অংশ যারা আসলে আমরা পড়াশোনার সুযোগ পাই, এবং সেই কমিউনিটির জন্য আসলে বিকল্প কর্মসংস্থান কি হতে পারে, সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে কি ভাবতে পারি, আমরা বেসরকারি পর্যায়ে কি ভাবতে পারি, স্ব ব্যক্তি ইন্ডিভিজুয়াল যদি আমরা মানে আসলেই ডেভেলপমেন্ট চিন্তা করি, তাহলে সেই যে জায়গা থেকে আসলে আমরা কি করতে পারি, ওই জায়গাগুলি যদি আমরা একটু ভাবি, আমার মনে হয় এটা পসিবল। কারণ হচ্ছে যে দেখেন, 2 দিন আগেও প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন বা ছিলেন তাদের নিয়ে কিন্তু আমরা এতটা ভাবিনি, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু অলরেডি তাদের নিয়ে ভেবেছি, তারা কাজ করছেন, ইনক্লুশন হচ্ছে। তো সেরকম যেরকম যারা আরো অনেক ধরনের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছেন, মানসিক প্রতিবন্ধকতা রয়েছেন, বাট সবকিছু মিলে আমরা বারবার করে ইনক্লুশন বলছি এই জন্য যে সোসাইটি সবাই আসলে পার্টি, ডাইভার্সিটি হচ্ছে বিউটি। হ্যাঁ, আপনি যখন এই ডাইভার্সিটি মানে নিয়ে আপনি যখন একটা মালা গাঁথবেন, ব্যাপারটা এরকম যে আপনার বাগানে শুধু গোলাপ আছে, সেটা দিয়ে কিন্তু আপনি সেটাকে গোলাপ বাগান বলবেন, সেটা কিন্তু ফুলের বাগান আপনি বলবেন না। আপনি সেটাকে তখনই ফুলের বাগান বলবেন যখন আপনার বাগানে হাসনাইনা থাকবে, বেরি থাকবে, টগর থাকবে, তখন আপনার ফুলের বাগান। এখন আপনি ফুলের বাগান বানাবেন না গোলাপ বাগান বানাবেন, সেটা কিন্তু আপনার চয়েস, তাই না? আপনি যদি ডাইভার্সিটিকে বিলিভ করেন, তাহলে আপনার বাগানে সব ধরনের ফুল থাকবে, সেই ফুলের মধ্যে ট্রান্সজেন্ডার উইমেন থাকবেন, প্রতিবন্ধী ব্যক্তি থাকবেন, শারীরিক অক্ষম যে ব্যক্তি রয়েছেন তিনি থাকবেন, মানসিক ভাবে যিনি অক্ষম, সরি এটা কোন টার্ম বলে মাফ করবেন, আসলে আমি মানে আমি কাউকে হেয় করে দেখতে চাই না আসলে। তো সবাই মিলে আসলে আমরা একটা কম্প্রিহেন্সিভ সোসাইটি যেটাকে আমরা ভাবছি বা বলছি, এবং টিম আমরা বারবার করে আমি এই জিনিসটা আমরা থিয়েটারে আমরা মানি, হ্যাঁ, স্পেশালি আমরা এটা মানি যেটা হচ্ছে কি টিম বিল্ডিংটা। আপনি যখন থিয়েটার মানে হচ্ছে আমরা একটা টিম, যখন টিমের কোনো একটা জায়গায় একটা ছেদ হয় তখন কিন্তু পারফরমেন্সটা খারাপ হয়। তার মানে হচ্ছে কি টিম, আপনি যখন টিমে থাকবেন তখন হচ্ছে কি ওই টিমের সবার প্রতি আপনার কনসেপ্টটা থাকা উচিত, কে কেমন, কাকে কিভাবে ডিল করবেন, সেই জায়গাটা যদি প্রপারলি হয় তখন দেখবেন যে কাজটাই ঠিকভাবে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আপনি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেন আর নাই করেন, আপনি সমাজে যখন একজন অংশ, এবং আপনি যখন আপনার নিজেকে সামাজিক জীব বলছেন, তার মানে হচ্ছে কি আপনি আমাকে সম্মান করছেন, মানে এই না যে আপনি আমাকে সম্মান করছেন বা আমাকে এক ধাপ এগিয়ে দিচ্ছেন, মোটেই না। আপনি প্রমাণ করছেন আপনি সামাজিক জীব এবং আপনার আত্মসম্মান বোধ আছে, আপনি আপনাকে সম্মান করছেন।
এটা ভাবার কোনো কারণ নাই যে আপনি আমাকে সম্মান করছেন, কারণ আপনি তো আমাকে সম্মান করবেনই। আপনি বরং যখনই অসম্মান করবেন তার মানে আপনি প্রমাণ করতেছেন আপনার ভিতরে সামাজিক বোধ নাই, আপনি অসামাজিক, আপনি বেয়াদব সহজ ভাষায়। আপনি আমাকে সম্মান করছেন মানে আপনি আপনার আত্মসম্মান বোধ আছে, আপনি যেটা প্রমাণ করছেন। আপনি আমাকে রেসপেক্ট করছেন, আমাকে ভালোবাসেন, স্নেহ করছেন, মানে হচ্ছে কি আপনি সামাজিক, সেটা আপনি প্রমাণ করছেন। আপনি করতে পারছেন না তার মানে এই না, তার মানে এই হচ্ছে আপনি জানেন না, আপনি পারেন না, সহজ হিসাব। এবং কমিউনিটির মানে যারা শুনছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকদিন আমি যেটা শিখি সেটা হচ্ছে গিয়ে ওয়ে অফ টেকনিক। আমি প্রত্যেকদিন মানুষকে অবজার্ভ করি কার মাঝে কতটুকু পরিবর্তন এলো। কারণ হচ্ছে কি আমাদের সমাজে আমাদেরকে মেনে নেয়ার মানুষ নাই, নাই, আসলেই নাই। এটা খুব কম, খুবই কম, আসলে খুবই কম। সেই কম মানুষগুলি হয়তো আমি ভাগ্যবান, আমার জীবনে সেরকম কিছু কম মানুষের দেখা আমি পেয়েছি। আমি প্রাউডলি বলতে পারি আমি বটতলায় কাজ করি, বাংলাদেশের মধ্যে একমাত্র থিয়েটার যেই থিয়েটারে কোনোদিন আমার গ্রিন রুমে কস্টিউম নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আরো 8 থেকে 9টা থিয়েটার দলের সাথে কাজ করেছি যেখানে মেয়েরা আমার সাথে কস্টিউম চেঞ্জ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে নাই, ছেলেরাও করে নাই, মেয়েরাও করে নাই। মানে লেট হেলা, তাহলে আমি কস্টিউমটা চেঞ্জ করবো কোথায়? হয় নাই আমার, সেই জায়গা আমাকে ফেস করতে হচ্ছে। এবং থিয়েটারে পারফরমেন্স করেও ডেভেলপ, মানে থিয়েটার অন কাইন্ড অফ ডেভেলপমেন্ট, সেখানে করেও আমাকে অনেক বুলিং সহ্য করতে হয়েছে, এবং একমাত্র দল বটতলা যেখানে আমাকে এগুলি ফেস করতে হয় না। তো আমি মনে করি আমি ভাগ্যবান, আমি সেরকম মানুষের সাথে কাজ করতে পারি। তো আমার মনে হয় কমিটি যারা আসলে নিজেদেরকে ডেভেলপ করতে চান, আপনার পাশে আপনার এলিমেন্ট কি আছে আপনি কিছু চোখ বন্ধ করে খুঁজে দেখেন তো আপনি পাবেন, অনেক এলিমেন্ট পাবেন। যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ওই ইম্পালসটা দেয়। এখন সবাই আমাকে যে অপমান করে তা কিন্তু না, ভালোবাসে, হ্যাঁ, আদরও করে, শ্রদ্ধাও করে। আমি সেই আদর যে করে আমি তার সাথে মিশি, শ্রদ্ধা যে করে তার সাথে মিশি। যে আমার এইটা করে আমি তারে মানে গুনলাম না, ভাবলাম না, সহজ হিসাব আমি তার অ্যাভয়েড করা শুরু করলাম। সে আমার যোগ্য কিনা আমাকে তার সেটা তো মানে বিচার করাটা দরকার। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের কমিটি মানুষগুলো খুব ইমোশনাল, আমি বুঝি, খুব ইমোশনাল। এবং আমরা সিম্প্যাথি চাই না কোনোদিন কারোর কাছে, আমরা এমপ্যাথি চাই। কিন্তু আমাদের সাথে সেটাই হয়, মুখে একরকম বলে, হ্যাঁ, কাজে ঠিক অন্যটা করে, মানে ধারণ করে, মানে এক, বলে আর এক। সেখানে আমাদের খুব কন্ট্রাডিক্টরি। এবং আমরা না খুব সহজে এই মানুষগুলি চিনে ফেলি, বুঝি কেমন কি করে যেন বুঝি। আমাদের সিক্স সেন্সটা বলে দেয় যে এই মানুষটা আসলে শো অফ করতেছে। সো এদের থেকে সাবধান। তার মানে অসামাজিক হওয়া যাবে না, এদেরকে পালতে হবে, কারণ এদেরও দরকার আছে। সো ওয়ে অফ টেকনিক, আপনি একে কিভাবে ডিল করবেন, কারণ এর বাইরে না, সোসাইটিতে এদের সবটাই বেশি, এদেরকেও ডিল করাটা ইম্পর্টেন্ট। এবং আপনি খোঁজেন আপনাকে কি ভালোবাসে, আপনাকে কি শ্রদ্ধা করে, তাদের কাছ থেকে একটু পজিটিভ ইম্পালস নেন। এই পজিটিভ ইম্পালসটা ওই সব নেগেটিভ মানুষের নেগেটিভিটিটাকে ভ্যানিশ করতে আপনাকে সাহায্য করবে। এন্ড ডোন্ট থিঙ্ক সো মাচ ইমোশনাল, নিজের লাইফে নষ্ট করার কিচ্ছু নাই। আপনি মরে গেলেন বা আপনার জীবনটা আপনি শেষ করে ফেলেন মানে আপনি হেরে গেলেন, আপনি সোসাইটিতে কিছুই দিতে পারলেন না, মানে আপনি সোসাইটি থেকে কিছু নিতেও পারলেন না। আপনি সোসাইটিতে দেন ঠিক ততখানি সোসাইটি আপনাকে দিবেই, প্রকৃতি ফেরত দেয়। আমি জীবনে যতখানি হারিয়েছি, মানে যা কিছু হারিয়েছি, প্রকৃতি আমাকে 2 হাত ভরে দিয়েছে। আমি কৃতজ্ঞ প্রকৃতির কাছে, কৃতজ্ঞ। আমি মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আমি অচেনা মানুষের বাসায় আমাকে মানে শাহী ভোজ যেটাকে বলে, সে মানুষ আমাকে কোনোদিন চেনেও নাই, সে বাসায় আমাকে শাহী ভোজ মানুষজন মানে আপ্যায়ন করে খাইয়েছে, আমাকে সেটা মনে করে মানুষের ভালোবাসা। আমি অসংখ্য মানুষের মানে ভালোবাসা পেয়ে বড় হচ্ছি। হ্যাঁ, তার উল্টোটাও আছে, সেগুলি ভুলে যেতে চাই, সেগুলি ভুলে যাওয়াটাই শ্রেয়। এখানে সবাই তো পজিটিভ কমেন্ট করতেছে না। নিঃসন্দেহে আমরা সেই খারাপ লাগার জিনিসগুলো ভুলে যেতে চাই এবং খারাপ লাগার জিনিসগুলো থেকে শিক্ষা নিতে চাই, যেভাবে আপনি কাটিয়ে উঠেছেন সেভাবেই। এবং আমরা মূলত বেঁচে থাকতে চাই ভালো লাগার জিনিসগুলোকে নিয়ে, ভালো মানুষগুলোকে নিয়ে। যেমন হ্যাঁ, কমেন্ট সেকশনেও ভালো কমেন্ট এসেছে, খারাপ কমেন্ট এসেছে। আমরা খারাপ কমেন্টকারীদের কমেন্টের কোয়ালিটি দেখলে আমরা বুঝতে পারি তারা কোন পরিবেশ থেকে উঠে এসেছে, তারা কোন ধরনের পরিবেশে বড় হচ্ছে, তাদের মানসিকতাটা কি। মানে আমরা তাদের জন্য যা সহমর্মিতা দেখাতে পারি। তারা আসলে আমাদের, সত্যি বলতে আপনি না থাকলে তারা আমার কাছে ট্রলের পাত্র। আপনি যেহেতু আছেন তাই আমি আজকের দিনটা তাদের জন্য ছেড়ে দিলাম। মানে আসলে তারা আমার জন্য ট্রলের পাত্র, বুঝতে পারছেন? মানে আমি যেহেতু, যেমন আমি আপনার মতো, এই যে আপনি যেমন একটা আশা নিয়ে বেঁচে থাকছেন যে আপনি প্রাকৃতিক ভাবেই ভালো কিছু পাচ্ছেন কোনো না কোনো সময় এসে। আমি আসলে এই জিনিসটাতে যেহেতু আমি বিশ্বাস করি না, সেহেতু আমি আমার জায়গা থেকে এই যে ধরনের মানুষগুলোকে, প্রকৃতি কি করবে না করবে তার অপেক্ষায় না থেকে আমি এই ধরনের মানুষগুলোকে বদলানোর চেষ্টা করি। আর যারা বদলানোর একেবারে অনুপযুক্ত তাদের নিয়ে আমি হাসাহাসি করি, রীতিমতো হাহা হি করি, কারণ এরা ওই হাহার পাওয়ারই যোগ্য।
এই ধরনের মানুষগুলো কমেন্টের কোয়ালিটি দেখলেই বোঝা যায়। এনিওয়ে, আর তবে অনেকেই আপনাকে খুবই সাধুবাদ জানিয়েছে এবং অনেকেই খুব ভালো ভালো মন্তব্য করেছে। তাই একেবারে আমরা মোটামুটি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, শেষের দিকেই আছি। আমরা এখন কিছু ভালো বিষয় নিয়ে আলোচনা করবো, কিছু অনুপ্রেরণাদায়ক কথাগুলো শুনবো আপনার কাছ থেকে, যে আপনার মনে পড়ে কিনা এই ধরনের জীবনের টার্নিং পয়েন্ট গুলো, যেই টার্নিং পয়েন্ট গুলো আপনার আপনি কাজে লাগিয়েছেন বা ঠিকভাবে সেই সময়গুলো আপনার কাজে লেগেছে বলে আপনি আজকে আপনার এই অবস্থানে আসতে পেরেছেন। তাতে এইগুলো আমরা শুনতে চাই আপনার কাছে। তাতে হবে কি, অন্যরা অনুপ্রাণিত হবে বা অন্যরাও বুঝতে পারবে যে তার সামনে দিয়ে একটা সুযোগ চলে যাচ্ছে, হয়তো উনি ধরতে পারছেন না যে এটা একটা সুযোগ বা এটা আমি কিভাবে কাজে লাগাতে পারি, বা বা একটা হয়তো কোনো পদক্ষেপ নিয়েছে, মাঝপথে ওটা ছেড়ে দিচ্ছে, কিন্তু আপনার কথাগুলো শুনলে তারা হয়তো বুঝবে যে না, ছেড়ে না দিয়ে কোন জিনিসটা ছেড়ে দেওয়া উচিত, কোন জিনিসটা যেতে দেওয়া উচিত, কোনটা আসলে অপরচুনিটি, এই সিদ্ধান্তগুলো তারা হয়তো নিতে শিখবে। অন্য যারা আছেন, যারা শুনছেন, আপনি যদি আমাদের সাথে এরকমের টার্নিং পয়েন্ট গুলো শেয়ার করেন আপনার জীবনের। এই মুহূর্তে সবার আগে আমার যে ঘটনাটা মনে পড়তেছে সেটা হচ্ছে গিয়ে, আমি লাস্টবার যখন সুইসাইড করতে যাই, তো আমার হাসি পাচ্ছে এখন খুব। আমি কি পরিমাণ ছাগল, মানে আমি কি পরিমাণ রাম ছাগল, আমি কি পরিমাণ রাম ছাগলের মধ্যে একটা কাজ করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে গিয়ে আমি শহরটার নাম নিতে চাচ্ছি না, দেশটারও নাম নিতে চাচ্ছি না। সেটা হচ্ছে গিয়ে এরকম একটা জায়গায়, যেখানে আমার আমার ফ্ল্যাটে এরকম একটা জায়গায়, সেটা হচ্ছে গিয়ে আমার বেডরুমের জানালা খোলা থাকলে সেটা হচ্ছে গিয়ে বাসার গেট দেখা যায়, মেইন গেট দেখা যায়। সেই মেইন গেটে একজন ওয়াচম্যান থাকতেন সারাক্ষণ ডিউটি, ওনারা বাই রোটেশন ডিউটি করতেন। সেখানে একজন কাকু থাকতেন, তাকে আমি কাকুই ডাকতাম এবং আমিও বাসাটা একা থাকতাম। তো আমি খুব ফ্রাস্ট্রেটেড, খুব আপসেট, এই জীবন রেখে কি হবে, এই জীবন আর চাই না, মরে যেতে হবে, কি হলো আমার, এই সেম কেস উইথ মি। আমার ভালোবাসা আমাকে প্রতারিত করেছে, আমাকে বিতাড়িত করেছে, এই জীবন রেখে আর কি হবে। তো আমি আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে, তখন আমি ভালোভাবে ওনার সামনে, আমি এখন ওনার সামলাইতে পারি না। তো একটা লাল ওড়না, তো আমি একটা লাল লাল 4 পিস, যেটাকে ফোকের কাছ থেকে ফাড়া একটা ডিজাইনের অনেক সুন্দর একটা জামা, ছুঁয়ে দিল মন, যে সিনেমায় মমো আপু একটা ড্রেস পরেছিল, ওই ড্রেসটার মধ্যে আমার আমার মমো আপু ভীষণ পছন্দের। তো একটা সময় ওনাকে কপি করতাম। হ্যাঁ, তো ওইরকম ওটা দেখে দেখেই ড্রেসটা বানানো। তো ওই ওড়নাটা আবার অনেক বড় একটা লম্বা ওড়না, প্রায় 6 হাত, 5.5 হাত, এবং সেটাতে আবার লেস লাগা। তো সেই ওড়নাটা নিয়ে যখন আমি ফ্যানে বাঁধলাম, তো ওই কাকু এখান থেকে দেখতেছিল, চিন্তা করেন। তো সে যে ওইটা দেখতেছিল, আমি আর জানি না যে আমার ওই পর্দা টানানো নাই। তো আমি সেটা ওখান থেকে নিলাম, ওইখান থেকে নেওয়ার পরে তারপর আমি গলায় দিলাম। তো কাকু যখন দেখতেছি যে ওইখানে আমি ওড়না যেটা করতেছি, সে দেখতেছে, সে মনে করতেছে আমি ওড়না পরিষ্কার করতেছি। এটা আপু এই ওড়নাটার কথা বলছেন? ওড়নাটা এরকম, কিন্তু জামাটা এরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা তো লেহেঙ্গা ছিল। হ্যাঁ, তো ঠিক এরকম ওড়নাটা লাল ওড়না, ওই যে লেসটা দেখালেন ওরকম একটা লেসের কাজ করা। তো তো এখন যেটা হচ্ছে যে, মানে কাকু মনে করতেছিলাম ফ্যান পরিষ্কার করতেছি ওড়না দিয়ে, ব্যাপারটা এরকম। উনি ওই সময় পাত্তা দেন, এবং আমি কিন্তু অনেক কিছু ভাবতেছি, অনেক কিছু করে টোরে, তারপরে হচ্ছে কি, আসলে আমার অতদিন সাহসও হয় নাই তখন অব্দি মরে যাবো। মানে আল্লাহ, কেমনি মরে যাবো, আমি জীবনে কোনোদিন ব্লেড দিয়ে হাতও কাটি নাই, চিন্তা করতে পারেন সেখানে আমি কেমনি মরে যাবো, সেটাও একবার ভাবতেছি আমি মরে গেলে কি হবে। আমার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে শাড়ি, সেইটাতে আমি 3টা শাড়ি গিফট পাই, বিশেষ রাত, একদিনও পরা হয় নাই। আমি সেই সময় কিন্তু চিন্তা করতেছিলাম এই শাড়িগুলি কে পরবে এবং আমি এই শাড়িগুলি কি হবে, এবং আমি হয়তো এখন হাসতেছি, কিন্তু আমি তখন খুব ফ্রাস্ট্রেটেড, কান্নাকাটি করতেছি এরকম কিরকম। তো কাকু এখান থেকে দেখতেছে, এবং যখন সে প্রথম খেয়াল করতেছিল, মানে তখনও দিনের আলো, আমার আসলে স্পষ্ট মনে নেই দিনের আলো গেছে না আছে। তো উনি মনে করতেছিল ফ্যান পরিষ্কার করতেছে, কিন্তু কতক্ষণ পরে মনে হয়েছে ফ্যান আমি কেন পরিষ্কার করবো, আমি তো কাজ করি না। তো তখন সে যেটা ফিল করতে পারছিল, সে কি ফিল করছে আমি জানি না, কিছু জানি না, দরজা দিন দিন বাড়ি। তো অলরেডি তখন মানে আমার গলায় সেই ওড়না আটকাচ্ছে, এবং মানে এটা কি বলবো, আমি হয়তো বা এখন এক্সপ্লেন করতে পারছি ওরকম একটা সময়। তো কাকু চিলাচিলি, সে আসলে ওই নিচের থেকে, ওই বাসাটা হচ্ছে গিয়ে 4তলা বাসা, তো 4তলা বাসা লিফট ছাড়া বাসা, মানে এরকম সিঁড়ি ঘুরে ঘুরে সিঁড়ি থাকে না, ওই রকম সিঁড়ি বাসাটা। তো সে ওই উঠতে উঠতে ডাকতে ডাকতে লোকজন নিয়ে আসছে, দরজাটা যেহেতু মেন দরজাটা বন্ধ, সে ওই দরজাটা ভেঙে তারপর ঢুকছে। তো তারপরে সে আমাকে নামানোর পর হসপিটাল যেতে হলো। আমি প্রায় 4 দিনের মতো সেন্সলেস ছিলাম। তারপর একটা পর্যায়ে ওইখানে কিন্তু আর কেউ ছাড়ে। তো তারপরে প্রায় 7 দিন পর হসপিটাল থেকে যেদিন আমাকে রিলিজ দিল, চেহারা টেহারা শুকিয়ে, আমি আমাকে চিনতে পারছি না এরকম। তো সেই ফ্ল্যাটেই, হ্যাঁ,
আশ্চর্যের বিষয়, সেই ফ্ল্যাটে দরজাটা কিন্তু সেরকম খোলাই, এবং পুরো ফ্ল্যাটটাই খোলা, এবং যেই জানালা, সেই জানালার পর্দা সরানো, এবং জানালা যে থাই গ্লাস, সেই থাই গ্লাসটা খোলা, পুরনো থাই গ্লাস আগের দিনের, এবং সেই সেম জায়গা। তো আসলাম, আসার পরে তারপরে ওই দিন আর কাকু আমাকে কিছু বললো না, কিন্তু সন্ধ্যাবেলা কাকু খাবার দিতে আসলো। তো সে আমাকে একটা কথা, তখন আমাকে বললো যে, আচ্ছা তুমি যদি মরে যেতা, হ্যাঁ, তো তুমি তো মরার জন্যই ফাঁসটা দিছিলে তাই না, নাকি ভয় দেখানো? মানে কাকু প্রথমে জায়গাটা একটু নর্মাল করার চেষ্টা করতেছে, একটু ফান, একটু জায়গাটা বলে বলে ব্যাপারটা এরকম। তো পরে আমি বললাম যে হ্যাঁ, মরার জন্য, তো নাকি আমাকে ভয় দেখানোর জন্য? না, আপনাকে কেন ভয় দেখানোর জন্য, আসলে আমার বাস্তব ইচ্ছা করছে। পরে সে আমার চিন্তা করলো যে আচ্ছা তুমি যদি মরে যেতে, চিন্তা করে দেখো, 4 দিন তুমি হসপিটাল ছিলে, হ্যাঁ, তো তাহলে মরে গেলে কি হতো? তোমাকে আজকে দেখো, মানে কেউ কেউ নাই, হাসপাতালে আসার মতো কেউ নাই, বর্ষের ছিল না, কেউই নাই, আসলেই নাই। এবং টানা 4 দিন আমি সেন্সলেস হসপিটালে পড়েছিলাম, একমাত্র কাকু, এছাড়া কেউ নাই। এবং সেও যদি না আসতো তাহলে আমার খবর কেউ নিত না, বেওয়ারিশ, জাস্ট আমি মারা গেলে হয়তো লাশটা হাসপাতালে মর্গে কিছুদিন পরে থাকতো, আমার ফ্যামিলি কেউ জানতোও না, সেখানে প্রচুর অ্যাবিলিটি হয়তো তাদের ছিল না। সেখান থেকে হয়তো একটা সময়, তারপর কি হতো, লাশটা বেওয়ারিশ হয়, সেটা সৎকার হতো, না হয় হতো না, পৃথিবীতে কেউ যদি জানতো মানে আমি নামে একটা মানুষ ছিলাম, আমার যে পৃথিবীতে অস্তিত্ব ছিল, কেউ বুঝতোই না। তখন কাকু আমার বললো যে তাহলে চিন্তা করো, কি কিছু হইলো? না, কিছু হয়নি। তো তখন হচ্ছে গিয়ে সে সেই কাপড় চোপ করে কথা বলতেছিল, এত কষ্ট করে কেন এগুলি করবা না, ঘুরে বেড়াবা, এই এই ছেলে ভালো হইবে, তারা ছেলে ভালো হইবে। তখন আমি আসলে চোখ বন্ধ করে ভাবলাম যে আরে বাবারে, যে ছেলের জন্য, যে আমাকে বিট্রা করেছে, যে আমাকে বলেছে যে আমার তার বাবা তাকে বলেছে যে নজর এত নিজের দিকে কেন, দেশে কি মেয়ের অভাব করছিল, একটা হিজড়া বিয়ে করতে হবে, প্রেম করতে হবে, বিয়ে তো পরে, মানে সেই জায়গায়। তো পরে আমি নিজেকে জাজ করা শুরু করলাম, তাহলে হচ্ছে কি আমার অবস্থান সোসাইটিতে এত নিকৃষ্ট জায়গায় যে আমার মানে ছেলের নজর কতটা নিচে থাকলে একটা হিজড়ার সাথে প্রেম করে, বাবার ভাষ্য। আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা তাই যদি হয়, তাহলে সারা জীবন কি আমার কমিটি মানুষ এখানেই থাকবে? আমি কি সারা জীবন এখানে থাকবো? মানে আসলেই কি আমি এতটা নিচে, আসলে কি আমি এতটা নিচে? কিন্তু আজকে মনে হচ্ছে না, আসলে এতটা নিচের না। ভালোবাসাটা আসলে এটা টোটালি মানসিক ব্যাপার, এটা এখানে শরীরের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, শরীরের একটা পার্ট থাকে, কিন্তু সেটা আগে মানসিক, তারপরে শারীরিক। সো এই টার্নিংটার পয়েন্টের পরে কোনোদিন কিন্তু আমি সুইসাইড করতে যাইনি, কোনোদিন যাইনি, কোনোদিন যাইনি, কোনোদিন যাব না। কারণ জীবনটা আমার খুব মূল্যবান, খুব মূল্যবান। আমি 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 আমার বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট, আমি অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ আমাকে কি শ্রোতারা শুনতে পাচ্ছেন? আমি আমি শেষকে শুনতে পাচ্ছি না, আমি ওনাকে শুনতে পাচ্ছি না। বোধহয় ওনার নেটওয়ার্কের সমস্যা হয়েছে, অথবা ওনার ওনার হয়তো ইন্টারনেটের সমস্যা হয়েছে। আমরা একটু অপেক্ষা করি, উনি হয়তো ফিরে আসবেন। আপনারা এর মধ্যে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই অনেক ভালো মন্তব্য করেছেন, অনুপ্রেরণাদায়ক মন্তব্য করেছেন, আবার অনেকেই গালাগালি করেছেন স্বভাবসুলভভাবে, অনেকেই নিজের পরিবেশ, পরিবার, প্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষার প্রতিফলন ঘটিয়েছেন কমেন্ট সেকশনে। সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তা না হলে তো আমরা দেখতে পারতাম না, জানতে পারতাম না আপনারা কিরকম। আচ্ছা, বুঝতে পারছি উনি অতিথি হ্যাং হয়েছেন। আচ্ছা, ঠিক আছে, মনে হয় ওনার নেটওয়ার্কটার সমস্যা হয়েছে। উনি এখনই যুক্ত হবেন, আমরা আশা করছি কয়েক মিনিটের মধ্যেই যুক্ত হবেন উনি। আমি ওনাকে ইয়েও দিচ্ছি। আমি ওনাকে মেসেজ করেছি। আসলে সত্যি বলতে আমরা যতটুকু মূল আলোচনা ছিল পুরোটাই শেষ, শুধুমাত্র আমরা তার কাছে বিদায় পর্বটাই বাকি ছিল। বিদায় বেলাতেই নেটওয়ার্কের সমস্যা দেখা দিল। সমস্যা নেই, বিদায়
আমরা তার কাছে না নিলাম, আমরা আবারও তাহলে তাকে পাবো, সেটা বরং আরেক দিক দিয়ে ভালো যে আমরা তাকে আবারও পাবো।